আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপুরা। তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। যারা জুমে জয়েন করেছো এবং যারা ফেসবুক লাইভে আমাকে দেখতে পাচ্ছো, তাদের সবাইকে আমি একটু রিকোয়েস্ট করব কাইন্ডলি আমাকে কমেন্ট করে জানানোর জন্য যে তোমরা ভিডিওটা এবং অডিওটা ক্লিয়ারলি পাচ্ছো কিনা। তোমরা কনফার্মেশন দিলে আমি আমার কথাবার্তা শুরু করব। ফেসবুকে কমেন্ট এসেছে ক্লিয়ার, এবং ইয়েতেও কমেন্ট আছে, জুমেও টেক্সট এসেছে যে ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি জাস্ট আর কিছুক্ষণ অপেক্ষা করব, একটু স্টুডেন্টরা যাতে জয়েন করে ফেলে তার জন্য হাইয়েস্ট 1 মিনিট ওয়েট করব। এরপরে আমি আমার ক্লাসের মূল কথাবার্তাতে চলে যাব। ঠিক আছে? আচ্ছা, আজকে আমি শুরুতেই তোমাদের সাথে পরিচিত হই, যেহেতু এই সেশনে তোমাদের সাথে আজকে আমার প্রথম দেখা। আমি ডাক্তার মমো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস কমপ্লিট করেছি। মেডিকোরই স্টুডেন্ট ছিলাম এবং মেডিকো থেকে চান্স পেয়েছি, এবং তারপর আর মেডিকো ছেড়ে যাই নেই, এতগুলো বছর মেডিকোর সাথেই রয়ে গেছি। কেমিস্ট্রি টিচার হিসেবে মেডিকোর সাথে যুক্ত আছি। আজকে তোমাদেরকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, অর্থাৎ আমাদের প্রথম পেপার এর তৃতীয় চ্যাপ্টার যেটা, সেটার প্রথম হাফটা আমি পড়াবো। এবং তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেখানে লেখা আছে আমরা আজকে পড়বো টপিক নাম্বার 3.1 থেকে 3.6 পর্যন্ত। আচ্ছা, যেহেতু আজকের এই সেশনে তোমাদের সাথে আমার আজকে প্রথম ক্লাস, তো একটু জাস্ট তোমাদের সুবিধার্থে আমি একটু বলে দিই আমার পড়ানোর প্যাটার্নটা কিরকম, এতে করে তোমাদের জন্য পড়াটা ক্যাচ করতে বা ক্লাসটা ক্যাচ করতে একটু সুবিধা হবে। মূলত আমি যখন কোনো চ্যাপ্টারের ক্লাস নেই, আমি যে জিনিসটা ট্রাই করি সেটা হচ্ছে যে আমি তোমাদের হাজারি স্যার এবং গুহ স্যার দুইজন রাইটারের বই থেকে যে যে ইনফরমেশন গুলা মাস্ট টু নো, সেগুলাকে একত্রিত করে একটা নোটের মতো তৈরি করি, যাতে করে পরে যখন তুমি ক্লাস লেকচারের পিডিএফটা ডাউনলোড করে পড়তে বসবা, তখন তোমার ওই একটা লেকচারে এক ঝলকে তোমার দুইজন রাইটারের পড়া গোছানো হয়ে যাবে। এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় ভালো করার জন্য ট্রিক্স কি, গোপন ট্রিক্স কি, মোটামুটি কিন্তু এই যে রেগুলার এক্সাম বলো বা ডেইলি এক্সাম বলো, এগুলো কিন্তু সবাই মোটামুটি পড়াশোনা করে দেয়, কিন্তু অ্যাকচুয়াল ভালো বা অ্যাকচুয়াল চান্স পাওয়ার সম্ভাবনা তাদেরই বেশি যারা রিভিশন ফেজের জন্য নিজেকে তৈরি করে। রিভিশন ফেজের জন্য তুমি যদি তোমার নিজেকে তৈরি করতে চাও, তাহলে এখন থেকেই তোমাকে তোমার পড়াটাকে খুব গুছায় করার প্র্যাকটিস করতে হবে। তুমি যত গুছায়, আচ্ছা আমি এখনো পড়ানো শুরু করি নাই, পড়ানো শুরু করলে আমি আস্তে আস্তে কথা বলবো, এখন ইন্ট্রোডাক্টরি কথা বলছি, তাই আমি খুব ফাস্ট কথা বলছি। আচ্ছা, তো যখন তুমি রিভিশন ফেজে যাবা, তখন তুমি হচ্ছে দেখবা যে তোমার পড়াটা কতটা গোছানো আছে। যে যত গুছিয়ে পড়াটা এখন থেকে পড়বে, পড়াটাকে যতটা রিভিশন রেডি করবে, সে আলটিমেটলি মেডিকেল ভর্তি পরীক্ষায় তত বেশি ভালো করার চান্স পাবে। ঠিক আছে? আচ্ছা, এখন যেটা বলবো সেটা হচ্ছে যে আজকের এই চ্যাপ্টারে আমি যে কাজটা করেছি, হাজারি স্যার, গুহ স্যার এবং কিছু কিছু ইনফরমেশন কবির স্যারের বই থেকে আমি সামারি করে নিয়ে এসেছি। এবং পুরোটা ক্লাসে আমার যেটা তোমাদের প্রতি অ্যাডভাইস থাকবে সেটা হচ্ছে সবাই কমেন্ট সেকশন সোয়াইপ করে দিবা, ফোনটা ল্যান্ডস্কেপ মোডে নিবা, অর্থাৎ হরাইজন্টালি প্লেস করবা, প্লেস করে পুরোটা ক্লাস মনোযোগ দিয়ে আপুর কথা ফলো করবা। যেহেতু আমি পরিচয়ের শুরুতেই বলেছি যে আমি এত বছর যাবত মেডিকোর সাথে আছি, তাই এতটুকু বিশ্বাস তোমরা আমার উপর রাখতে পারো, কিংবা এতটুকু আত্মবিশ্বাস আমার নিজের উপর আছে যে তোমাদের কোথায় কোন জায়গাতে কি প্রবলেম হতে পারে বা তোমাদের কোন জায়গাতে কি কনফিউশন হতে পারে, এটা আমি মোটামুটি বুঝে গেছি। তো আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ দিয়ে শোনো। ক্লাসটা শেষে তোমাদেরকে আমি একটা স্পেসিফিক টাইম স্লট দিব, তখন তোমরা চাইলে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারবা। বাট এখন
ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব সবাই কমেন্ট সেকশন সোয়াইপ করে দিবা, ফোনটা ল্যান্ডস্কেপ মোডে নিয়ে একদম অ্যাটেনশন দিয়ে আপু কি বলছি শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু শুনবা। এবং আজকের যে এই চ্যাপ্টারটা আপু তোমাদেরকে পড়াবো, মেডিকেল ভর্তি পরীক্ষায় বিগত বছরের প্রশ্নগুলো যদি তুমি অ্যানালাইজ করো তাহলে তুমি দেখবা প্রতি বছর এই চ্যাপ্টার থেকে 3টা 4টা এমনকি হাইয়েস্ট 6টা পর্যন্ত প্রশ্ন এসেছে। একটা ভর্তি পরীক্ষা যেখানে এভরি পয়েন্ট ম্যাটার্স, সেখানে একটা চ্যাপ্টার থেকে এককভাবে যদি 3টা 4টা 6টা প্রশ্ন চলে আসে, সেক্ষেত্রে এই চ্যাপ্টার তোমার জন্য কতখানি ইম্পর্টেন্ট এটা নিশ্চয়ই আমার বলার আর অপেক্ষা রাখে না। আচ্ছা, সুতরাং খুবই মনোযোগ দিয়ে আপু প্রতিটা কথা ফলো করার চেষ্টা করবা, কেমন? আচ্ছা, মোটামুটি জুম এবং লাইভ মিলে অল্প কিছু জন জয়েন করেছে, কিন্তু আমার আসলে আর অপেক্ষা করার সুযোগ নেই, আমি ক্লাসটা এখনই শুরু করে দিচ্ছি। তোমরা সবাই হাজারি স্যারের বইটা খোলা রাখবা। গুহ স্যারের বই থেকে যা কিছু লাগবে সেটা আমি তোমাদেরকে স্ক্রিনে দেখিয়ে দেবো। আর ক্লাস লেকচারের ভিডিওটা তোমাদের গ্রুপে থাকবে এবং পিডিএফটাও ক্লাস লেকচারে আপলোড করা হবে, সো তোমাদের প্রবলেম হবে না, তোমরা এটা ক্যাচ করে নিতে পারবা। ঠিক আছে, ওকে। তাহলে আমি এখন চলে আসি আমাদের আজকের চ্যাপ্টারের মূল পড়াশোনার দিকে। ওকে, তোমরা চলে আসো তোমাদের সবার বইতে এই চ্যাপ্টারের একদম প্রথম টপিক 3.1 ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ। আচ্ছা, ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ, এখান থেকে আসলে আমার বোঝার বা খুব বেশি ইম্পর্টেন্ট জিনিসপাতি কিছু একটা নাই, আমরা জাস্ট 3টা ইনফরমেশন পিক করব। এই 3টা ইনফরমেশন একটু স্ট্রেট কাট মুখস্থ রাখতে হবে, আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাকচুয়ালি মেডিকেল ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রিতে সাল খুব একটা আসে না, কিন্তু এখানে বিষয়টা যেটা হয়েছে দেখো, এই যে সালটা 1869 খ্রিস্টাব্দ, এটা এই চ্যাপ্টারের একদম প্রথম পাতার প্রথম টপিকের প্রথম লাইন। তার মানে কেউ যদি কোয়েশ্চেন করতে নেয় চ্যাপ্টারের প্রথমেই এটা তার চোখে পড়তে পারে, তাই শুধুমাত্র এই সালটা আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি, কেমন? তাহলে সবাই যার যার বইতে দাগাও। 1869 খ্রিস্টাব্দে সর্বপ্রথম মেন্ডেলিভ ওই সময় আবিষ্কৃত 63টি মৌলকে পারমাণবিক ভরের ক্রমবৃদ্ধি অনুসারে সাজিয়ে প্রথম পর্যায় সারণী তৈরি করেন, কেমন? এই লাইনটা যার যার বইতে সবাই দাগিয়ে ফেলো। আচ্ছা, এবার তোমরা দাগাবা এই লাইনটা। এখন আমরা যে আধুনিক পর্যায় সারণীটা ব্যবহার করছি, সেই আধুনিক পর্যায় সারণীর আরেকটা নাম আছে, সেটা কি? বোর পর্যায় সারণী। এটা দাগাও। আচ্ছা, এটার পরে তোমরা আরেকটা লাইন দাগাবা, সেটা হচ্ছে আধুনিক পর্যায় সারণীর ভিত্তি কি? আধুনিক পর্যায় সারণীতে মৌলকে শ্রেণীবদ্ধকরণের মূল ভিত্তি হলো পারমাণবিক সংখ্যা ও ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, আর আইইউপ্যাক কর্তৃক অনুমোদিত মৌলের সংখ্যা বর্তমানে কতটি? 118টি। বাস, আমি 1 সেকেন্ড সময় দিচ্ছি, আপু যে কটা লাইন দাগাতে বললাম সবাই যার যার বইতে এই কটা লাইন একটু ক্যাচ করে নাও। এখান থেকে আর কিছু লাগবে না, জাস্ট সিম্পল কয়েকটা ইনফরমেশন, ইন্ট্রোডাক্টরি কথাবার্তা তোমাকে একটু দেখতে হবে, কেমন? আচ্ছা, আশা করি তোমরা সবাই এগুলা দাগিয়ে ফেলতে পেরেছো। এখন আমরা কি করব? আমাদের পর্যায় সারণীতে এই যে আমরা দেখলাম যে বর্তমানে আবিষ্কৃত মৌল আছে 118টা। এই 118টা মৌলকে আমরা 4টা ব্লকে ভাগ করেছি, তাই না? এস, পি, ডি আর এফ। এখন এই যে ব্লকগুলা, এই ব্লকগুলার যে সংজ্ঞা, এটা তোমার পড়ার দরকার নাই, কারণ ওর নামের ভেতরে ওর সংজ্ঞা বসে আছে। যেটা এস ব্লক, তার লাস্টে ইলেকট্রন এস অরবিটালে ঢুকবে। যেটা পি ব্লক, তার লাস্টে ইলেকট্রন পি অরবিটালে ঢুকবে। সুতরাং ব্লকের সংজ্ঞা পড়ার কোনো দরকার নেই, আমরা জাস্ট কোন ব্লকে কয়টা মৌল থাকে এটা পড়ব। এটা তোমরা তোমাদের বইতে এখন যেখানটায় আছো ঠিক তার পরের পাতায় তাকালেই পেয়ে যাবা। আমার সাথে সাথে সবাই যার যার বইতে দাগায় ফেলো। এস ব্লকে 14টা, দেখো হাইলাইট করা আছে, এরকম ছোট ছোট বক্স পেয়ে যাবা সবাই তোমাদের বইতে। এস ব্লকে 14টা।
পি ব্লকে 36টা। পরের পাতায় চলে আসো, পরের পাতায় দেখো ডি ব্লকে 41টা। রানা ভাগ্যকুল নামের একজন কমেন্ট করেছে যে দাগানো বই পিডিএফ দেয়া হবে কিনা। তোমরা গণহারে এই জায়গাটা, এই কমেন্টটা করে কি অনেক মজা পাও? সব জায়গাতে দেখি তোমাদের এই কমেন্ট। তোমাদেরকে দাগানো বইয়ের পিডিএফ দেওয়ার ওয়াদা করা হয়েছে, দাগানো বইয়ের পিডিএফ তোমাদেরকে দেয়া হবে, কিন্তু তার জন্য তোমার পড়া আটকে আছে এমন তো না। তোমাদের প্রত্যেকটা ক্লাস লেকচারে ভিডিও গ্রুপে থাকে, প্রত্যেকটা ক্লাস লেকচারে পিডিএফ আপলোড করা থাকে। সুতরাং এটা দেখে যদি তোমরা তোমাদের নিজ নিজ বইটা দাগায় পড়ে ফেলো, কোনো ক্ষতি নাই। এই জিনিসটাই আলটিমেটলি তোমাদের মেইন পরীক্ষায় কাজে লাগবে। আর দাগানো বইয়ের পিডিএফ আমরা অবশ্যই আপলোড করব। এটা সেন্ট্রালি ডক্টর জনি ভাইয়া নিজের হাতে তোমাদের জন্য রেডি করছেন। একটা মানুষের পক্ষে এতগুলা বইয়ের এতগুলা চ্যাপ্টার একা দাগানো, যেটা তোমাদের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার ফাইনাল দাগানো হবে, সেটা অবশ্যই একটু বিচার বিবেচনা করে ঠান্ডা মাথায় করা উচিত। তাই একটু সময় দিতে হবে। আমরা খুব দ্রুতই চেষ্টা করছি তোমাদেরকে জিনিসটা প্রোভাইড করার। আর এখন তো তোমরা প্রত্যেকটা ক্লাস লেকচারের পিডিএফ এমনিই পাচ্ছ। সো আলটিমেটলি এটা দেখে যদি তোমরা পড়ো বা নিজেদের বইতে দাগায় নাও, এটাই তোমাদের কিন্তু মেইন প্রিপারেশনে হেল্প করবে। আমার মনে হয় পুরো ক্লাসে আমি শুরুতেই রিকোয়েস্ট করেছি ক্লাসের মাঝখানে কমেন্ট করতে না। এখন আর কেউ কমেন্ট করবা না, সবাই চুপচাপ ক্লাসে ফেরত চলে আসো, ঠিক আছে? একটা কমেন্ট করলে ওটা নিয়ে কথা বলতে গেলে ক্লাসের যে রিদমটা নষ্ট হয়ে যায়, কেমন? আচ্ছা, ইটস ওকে, আর কমেন্ট করো না কেউ। আচ্ছা, এরপরে পরের পাতায় তোমরা দাগায় ফেলো ডি ব্লকে 41টা। এবার চলে আসো এফ ব্লকে প্রকৃতপক্ষে 27টা। আচ্ছা, এখানে তোমাদের সাথে আমার একটু কথা আছে। তোমরা অনেকেই কনফিউজড হয়ে যাও যে তোমার এফ ব্লকে 27 দাগাবা নাকি 30 দাগাবা, কারণ তোমাদের বইতে এই যে উপরে 30ও দেয়া আছে, আবার এখানে 27ও দেয়া আছে। আচ্ছা, একটু আগেই আপু তোমাদেরকে বলেছি যে ব্লকের নিয়মটা হচ্ছে যেটা যেই ব্লক তার লাস্টে ইলেকট্রন সেই অরবিটালে ঢুকবে, অর্থাৎ এস ব্লকের লাস্ট ইলেকট্রন এস অরবিটালে ঢুকবে, পি ব্লকের লাস্ট ইলেকট্রন পি অরবিটালে ঢুকবে। সুতরাং এফ ব্লক হইতে হলে তার লাস্ট ইলেকট্রন এফ অরবিটালে ঢুকতে হবে। কিন্তু দেখা যাচ্ছে ল্যান্থানাইড সিরিজের ল্যান্থানাম আর অ্যাক্টিনাইড সিরিজের অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম, এগুলার লাস্টে ইলেকট্রনটা এফ অরবিটালে না ঢুকে ডি অরবিটালে ঢুকে। সুতরাং যেহেতু তারা এই নিয়মটা মানছে না, তাই এফ ব্লক থেকে এই তিনটাকে বাদ করে দেওয়া হবে। সুতরাং প্রকৃতপক্ষে এফ ব্লক মৌলের সংখ্যা হবে 30 বিয়োগ 3 27। আজকে আপু বলে দিচ্ছি, সারা জীবনের জন্য যেই ভর্তি পরীক্ষায় বসো না কেন সব জায়গায় দাগায় আসবা এফ ব্লক মৌলের সংখ্যা অলওয়েজ 27, কখনোই 30 না। মনে থাকবে, এটা নিয়ে যেন আমি তোমাদেরকে আর ঝামেলা করতে না দেখি, কেমন? আচ্ছা, এখন চলে আসো যেখানে আমরা এফ ব্লক করলাম তার ঠিক নিচে একটা শব্দ দেখা যাচ্ছে, অন্ত অবস্থান্তর মৌল। আচ্ছা, অন্ত অবস্থান্তর মৌল জিনিসটা কি? আচ্ছা, যে সমস্ত মৌলের লাস্টে ইলেকট্রন বিন্যাস F1 থেকে F13 হয়, সুস্থিত আয়নের আর কি, লাস্টে ইলেকট্রন বিন্যাস F1 থেকে F13 হয়, তাদেরকে আমরা বলছি অন্ত অবস্থান্তর মৌল। এবং দুঃখজনক ভাবে হাজারি স্যারের বইতে অন্ত অবস্থান্তর মৌল নিয়ে আর কোনো কথাই নাই। উনি অন্ত অবস্থান্তর মৌল সংজ্ঞাটা বলেছেন আর একটা মাত্র মৌল সেরিয়ামের কথা বলেছেন। পরিষ্কার করে অন্ত অবস্থান্তর মৌল সম্পর্কে উনার বইতে ডিটেইল কথাবার্তা নাই। কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ঘাটলে তুমি দেখবা, আমি ঠিক সঠিক মনে নাই, তবে 2019-এ খুব সম্ভবত প্রশ্ন আসছিল অন্ত অবস্থান্তর মৌলের সংখ্যা কতটি। আচ্ছা, এই জিনিসটা পরিষ্কার ভাবে আছে গুহ স্যারের বইতে। চলো দেখি এই গুহ স্যারের বইতে কি আছে। এই যে তোমরা খেয়াল করলে দেখবা যে এই যে আমি বাম পাশে লিখে দিয়েছি যে এটা গুহ থেকে নেয়া। আজকের পুরো ক্লাসে আমি গুহ স্যারের বই থেকে যা কিছু পড়াবো সেগুলোর পাশে এভাবে করে গুহ স্যার লেখা থাকবে, যাতে করে তোমরা দুইজনের কথা মিলায় না ফেলো, কেমন? আচ্ছা, এখন দেখো গুহ স্যারের বইতে কি বলেছে। গুহ স্যার বলেছেন যে একই কথা, যে সুস্থিত আয়নের লাস্ট ইলেকট্রন বিন্যাস F1 থেকে F13 হতে হবে, একই সংজ্ঞা। কিন্তু উনি কি বলেছেন দেখো, উনি বলেছেন একদম পরিষ্কার ভাবে কথাটা, ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড মৌলসমূহ এই শ্রেণীর অন্তর্ভুক্ত।
এবং বলেছেন ল্যান্থানাইডের 14টা আর অ্যাক্টিনাইডের 14টা, তাহলে 14 যোগ 14 মোট 28টা মৌলের কথা গুহ স্যারের বইতে বলা আছে যে এরা হচ্ছে অন্ধ অবস্থান্তর মৌল। তোমাদের ভিতরে একটা টেন্ডেন্সি আছে, তোমরা একটা গ্যাঞ্জাম করো, তোমরা কি করো, তোমরা বলো যে আপু এফ ব্লক 27, তাহলে অন্ত অবস্থান্তর কেন হচ্ছে 28 হলো? দুইটা মিলাতে যেও না। দেখো এখানে কিন্তু গুহ স্যারের বইতে যে আমরা সংজ্ঞাটা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু উনি একটা বারের জন্য এফ ব্লকের সাথে অন্ত অবস্থান্তরকে মিলায় কোনো কথা বলেন নাই। পরিষ্কার একটা কথা বলে দিছেন, ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ হবে অন্ত অবস্থান্তর মৌল। সুতরাং কোন রকমের কোনো ভেজালে যাওয়ার দরকার নাই, স্ট্রেট কাট মনে রাখো, ল্যান্থানাইডের 14টা আর অ্যাক্টিনাইডের 14টা মিলে 28টা হচ্ছে অন্ত অবস্থান্তর মৌল অ্যাকর্ডিং টু গুহ স্যার। ঠিক আছে? আর হাজারি স্যারের বইতে যেহেতু এটা নাই, সুতরাং এই প্রশ্নটা যদি পরীক্ষায় আসে তার মানে এটা গুহ স্যার থেকেই আসবে। তোমাকে দাগে আসতে হবে অন্ত অবস্থান্তর মৌলের সংখ্যা 28 আর এফ ব্লক মৌলের সংখ্যা প্রকৃতপক্ষে 27, দুটা আলাদাভাবে মনে রাখবা। এটা নিয়ে যেন আমি আর কোথাও কমেন্ট করতে না দেখি, কোনো কনফিউশন না দেখি, কেমন? আচ্ছা, এখন আসো আমাদের পরবর্তী টপিক। আমাদের এটার পরে যে টপিকটা আছে সেটা হচ্ছে বিভিন্ন ব্লকের মৌলসমূহের ধর্মাবলী। এবং বিভিন্ন ব্লকের মৌলসমূহের ধর্মাবলী আমাদের বইতে এত বিশাল বিস্তৃত আকারে বলা আছে যে তুমি যদি বই ধরে বিভিন্ন ব্লকের মৌলের ধর্ম পড়তে বসো, তাহলে তোমার এই চ্যাপ্টার পড়তে মানে এই চ্যাপ্টারের মানে যতক্ষণ তুমি পড়বা তার 80% টাইমই তোমার চলে যাবে বিভিন্ন ব্লকের মৌলের ধর্ম পড়তে। কারণ এত বিশাল আকারে বর্ণনা করা আছে যে এটা অ্যাকচুয়ালি মুখস্থ করে শেষ করা সম্ভব না। আমি বরাবর একটা কথা ক্লাস নিতে আসলে বলি যে দেখো, এই যে মেডিকেল ভর্তি পরীক্ষা তোমরা দিবা, এটা একটা সিম্পল এমসিকিউ পরীক্ষা, এটা কোনো সৃজনশীল পরীক্ষা না। তোমাকে কোনো কিছু যুক্তি তর্ক ব্যাখ্যা উপস্থাপন করতে হবে না, সিম্পল এমসিকিউ দাগাইতে হবে। সুতরাং সিম্পল এমসিকিউ দাগানোর জন্য তোমার যতটুকু দরকার এর বাইরে কোনো কিছুর পেছনে তোমার ছোটার দরকার নাই। এই যে অ্যাকচুয়ালি ছোটার দরকার নাই বলতে কি, ছোটার সময়ই নাই, কারণ এত পড়া তোমাকে মাথায় রাখতে হবে। আননেসেসারি জিনিস যদি তুমি সময় দিতে যাও তোমার পড়াটা খুবই বাজে কোয়ালিটির হবে। এখন এই যে বিভিন্ন ব্লকের ধর্মর এত কথাবার্তা আমাদের বইতে আছে, এটাকে আমরা একটু আপু জ্যাবলে করে বলে দিচ্ছি, এভাবে করে গুছিয়ে পড়বো, কেমন? প্রথমেই আমরা বিভিন্ন ব্লকের মৌলের যে সাধারণ ধর্ম, যেগুলাকে জেনারেলাইজ করে বলা যায় এবং যেগুলাকে পার্থক্যের আকারে পড়া যায়, সেগুলোকে একত্রিত করে একটা বক্স করে ফেলবো। এই যে এই বক্সটা তোমাদের ক্লাস লেকচারে পিডিএফটা আপলোড করলে তোমরা এটা পেয়ে যাবা। এই জিনিসটা আমি তোমাদের কনফিডেন্ট বুকেও দিয়েছি, এটা তোমরা এখান থেকে পড়ে ফেলতে পারো। দেখো এখানে আমি কি করেছি, একটা ছোট বক্সে এস, পি, ডি এবং এফ চারটা ব্লকের সাধারণ বৈশিষ্ট্যগুলোকে নিয়ে এসে একটা পার্থক্যর মতো দাঁড়া করেছি। এখন এখান থেকে আমরা আস্তে আস্তে দেখি যে কি কি জিনিস কিভাবে কিভাবে আমরা পড়বো। আর এই বক্সের বাহিরে অবশ্যই কিছু জিনিসপাতি আছে যেগুলো তোমাকে জানতে হবে, সেগুলো আপু তোমাকে একটা একটা করে বলে দিতে থাকবো, কেমন? তোমার কাজ হচ্ছে মনোযোগ দিয়ে আমার ক্লাসটা শুনে নিজের বইতে দাগায় নেওয়া এবং পড়ার সময় আপু যেমনি বলতেছি সেই সিকোয়েন্সটা ফলো করা। আচ্ছা, তাহলে আসো প্রথমেই আমরা এই বক্সটা দেখি। এখানে দেখতে পাচ্ছি প্রথমে জাস্ট একটু আগে আমরা যে সংখ্যাগুলো পড়ছি সেগুলো দেয়া আছে। এস ব্লক 14টা, পি ব্লক 36টা, ডি ব্লক 41টা এবং এফ ব্লকে প্রকৃতপক্ষে 27টা। আচ্ছা, এখন এখানে দেখো বলা আছে যে এদের ভেতরে কারা থাকে। এস ব্লকের কথা বলা আছে 1A, 2A এবং হিলিয়াম। আচ্ছা, এই যে এ বি যে ক্লাসিফিকেশনটা, এটা কিন্তু আধুনিক পর্যায়ের সারণীতে এখন আর আমরা নাই। এখন কিন্তু আমরা সরাসরি 1 2 3 4 করে 1 থেকে 18 এভাবে করে গ্রুপটা পড়ি। সো তোমার যদি এ মনে না রেখে 1 2 আর হিলিয়াম মনে রাখো তাইলেও হবে। পি ব্লকে দেখো বলা আছে 13 থেকে 18, আর ডি ব্লকে বলা আছে গ্রুপ 3 থেকে 12, আর এফ ব্লকে বলা আছে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ, কিন্তু ওই যে তিনটা বাদ যাবে, যে তিনটা লাস্ট ইলেকট্রন ডি অরবিটালে ঢুকে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, এফ ব্লকে থাকে কারা? ধাতু। পি ব্লকে কারা থাকে? পি ব্লকে ধাতু, অপধাতু, অধাতু, তিনটা ক্রাইটেরিয়াই আছে। ডি ব্লকে থাকে ধাতু, এফ ব্লকে থাকে ধাতু। ঠিক আছে? আচ্ছা, তো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এদের ভেতর কে কে থাকে। এখন দেখো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা মনে রাখার জন্য একটু বুঝলেই হবে, এটা মুখস্থ করার আসলে দরকার নেই। কেন? দেখো এই যে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিষয়টা দেখো, এখানে কি বলছে যে এস ব্লকের মৌলগুলো কেমন হয়, এরা নরম হয় এবং নমনীয় হয়। এখন দেখো
তোমার কমন সেন্স কি বলছে একটা জিনিস যেটা অনেক নরম, হ্যাঁ, যেটা একদম নরম এবং নমনীয়, সেটার গলনাঙ্ক বেশি হবে না কম হবে? অবশ্যই কম হবে, খুব সহজেই তাকে আমরা গলায় নিতে পারবো, তাই না? এই কারণে এস ব্লক মৌলগুলোর গলনাঙ্ক কেমন হবে? নিম্ন হবে। আবার যেই জিনিসটার গলনাঙ্ক, যেই জিনিসটার কথা বলা হচ্ছে যে এরা ভারী কঠিন, তাদের বেলায় কি হবে? তাদের গলনাঙ্কটা উচ্চ হবে, কারণ যারা ভারী যারা কঠিন তাদেরকে আমার গলাতে এবং ফুটাতে অনেক তাপমাত্রা প্রয়োগ করতে হবে। এটার বেলাতেও তাই, এদের ঘনত্ব বেশি, ভারী, এই কারণে এদের গলনাঙ্ক হবে উচ্চ। আচ্ছা, পি ব্লকের বেলায় ক্রস চিহ্ন দেওয়া আছে কেন? কারণ অ্যাকচুয়ালি পি ব্লকে ধাতু, অপধাতু এবং অধাতু তিনজনই আছে, তাই জেনারেলাইজ করে পি ব্লকের ভর অথবা গলনাঙ্ক সম্পর্কে কমেন্ট করা পসিবল না। এই কারণে পি ব্লকের জেনারেলাইজ করে কোনো ভর বা গলনাঙ্ক নিয়ে কিছু আমাদের বইতে নাই, আর নাই বলেই আমি এটা এখানে ক্রস দিচ্ছি। এবার আসো তড়িৎ ধনাত্মকতা। তড়িৎ ধনাত্মকতা আমাদের আজকের চ্যাপ্টারে যখন আমরা পর্যায়বৃত্ত ধর্মের দিকে যাব, তখন আমি তোমাদেরকে তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ধনাত্মকতা এগুলো নিয়ে কথা বলবো। এখন এখানে এটা নিয়ে আমি খুব বেশি ডিটেলে যাচ্ছি না, শুধু এতটুকু খেয়াল রাখো যে তুমি জানো যে ধাতু যারা, তারা কি করে? তারা ইলেকট্রন ছেড়ে দিয়ে পজিটিভ আয়ন তৈরি করে। সুতরাং যারা ধাতু তারা তড়িৎ ধনাত্মক, আর যারা অধাতু তারা তড়িৎ ঋণাত্মক। এখন এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে পি ব্লকের ভেতরে তোমার ধাতু, অধাতু, অপধাতু তিনজন থাকলে ঠিক আছে, আছে, কিন্তু অধাতুর সংখ্যাটা বেশি। তাই হাজারি স্যারের বইতে বলা আছে যে পি ব্লকের ম্যাক্সিমাম মৌলগুলা হয় তড়িৎ ঋণাত্মক। আর ডি ব্লকের কথা তো দেখছোই, ধাতু, সুতরাং তড়িৎ ধনাত্মক। এফ ব্লক হবে ধাতু, সুতরাং তড়িৎ ধনাত্মক। আর তাপ বিদ্যুৎ পরিবাহীর কথা যদি আসি, তাহলে যেগুলো ধাতু সেগুলো অবশ্যই তাপ বিদ্যুৎ পরিবাহী হবে, এই যে এস ব্লক, জি ব্লক, এফ ব্লক। আর পি ব্লকে কি আছে? যেগুলা ধাতু এবং গ্রাফাইট, সেগুলা বাদে অধাতু যেগুলা, সেগুলো হচ্ছে তোমার তাপ এবং বিদ্যুৎ কুপরিবাহী। কেমন? তাহলে এই যে বক্সটা দেখলাম, এই বক্সটাতে আমি তোমাদেরকে 4টা ব্লকের যে সাধারণ বৈশিষ্ট্যগুলা সেগুলো দেখিয়ে দিলাম। এখন এই বক্সের বাহিরেও কিছু টুকটাক ইনফরমেশন আছে যেগুলো আমাদের জানতে হবে। এখন আমি একে একে তোমাদেরকে বলে দিব সেগুলা কি। আসো প্রথমেই দেখি এস ব্লক সম্পর্কে কি আছে কোথায়। আচ্ছা, গুহ স্যারের বইতে এস ব্লক সম্পর্কে একটা ইনফরমেশন আছে। স্যার একদম আলাদা করে সুন্দর করে বলে দিয়েছেন যে ক্ষার ধাতুগুলো হয় প্যারাম্যাগনেটিক আর মৃৎক্ষার ধাতুগুলো হয় ডায়াম্যাগনেটিক। আমরা কি জানি এস ব্লকের ভিতর কারা থাকে? গ্রুপ 1 এবং গ্রুপ 2। গ্রুপ 1 কে বলা হয় ক্ষার ধাতু আর গ্রুপ 2 কে বলা হয় মৃৎক্ষার ধাতু। এবং গুহ স্যারের বইতে সুস্পষ্ট ভাবে বলা আছে গ্রুপ 1 অর্থাৎ ক্ষার ধাতু প্যারাম্যাগনেটিক আর গ্রুপ 2 অর্থাৎ মৃৎক্ষার ধাতু ডায়াম্যাগনেটিক। কেমন? এখন আসো দেখি হাজারি স্যারের বইতে কি বলা আছে। হাজারি স্যারের বই 264 পাতায় চলে যাও তোমরা সবাই। আমি 1 সেকেন্ড সময় দিচ্ছি সবাইকে 264 পাতা চলে যাওয়ার জন্য। আশা করি তোমরা সবাই চলে আসছো। 264 পাতায় এসে তোমরা 5 নাম্বার পয়েন্টটা দেখো। 5 নাম্বার পয়েন্ট যেটা স্ক্রিনে হাইলাইট করে দেওয়া আছে, সেখানে কি লেখা আছে? সেখানে বলা আছে এস ব্লকের ক্যাটায়ন সমূহের লাস্টে বিজোড় ইলেকট্রন না থাকায় এরা ডায়াম্যাগনেটিক বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিকর্ষিত হয়। তাহলে দুই রাইটার কথাটা ভিন্নভাবে বলেছেন। গুহ স্যার ডিরেক্টলি বলেছেন ক্ষার ধাতু প্যারাম্যাগনেটিক, মৃৎক্ষার ধাতু ডায়াম্যাগনেটিক। আর হাজারি স্যার জেনারেলাইজ করে টোটাল এস ব্লকের সমস্ত ক্যাটায়নের কথা বলেছেন ডায়াম্যাগনেটিক। তাহলে তোমার পরীক্ষায় প্রশ্ন দুই ভাবে আসতে পারে। তোমাকে ডিরেক্ট বলতে পারে যে গ্রুপ 1 এর চৌম্বক ধর্ম কি? তোমার অ্যান্সার হবে প্যারাম্যাগনেটিক। ডিরেক্ট প্রশ্ন করতে পারে গ্রুপ 2 এর চৌম্বক ধর্ম কি? অ্যান্সার হবে ডায়াম্যাগনেটিক। আর যদি জেনারেলাইজ করে বলে এস ব্লক মানে কি? এস ব্লক মানে কি 1 + 2। এস ব্লকের ক্যাটায়নের চৌম্বক ধর্ম কি? তখন অ্যান্সার হবে ডায়াম্যাগনেটিক। তাহলে প্রশ্নে কি চাচ্ছে সেটা দেখে তারপরে ঠান্ডা মাথায় দাগাবা, ধাম করে দাগাই দিবা না। কেমন? তাহলে দুইজন রাইটারের বই থেকে আমরা এই যে চৌম্বক ধর্মগুলো এইভাবে করে পড়বো, ঠিক আছে? আচ্ছা,
এবার দেখো নিচে একটা বক্স দেখা যাচ্ছে, সেখানে আপু 9 আর 10 নাম্বার পয়েন্টকে লাল কালি দিয়ে হাইলাইট করে দিচ্ছি। বেসিক্যালি 9 আর 10 পয়েন্টে বলা আছে দুটো ব্যতিক্রমধর্মী মৌলের কথা, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম, যারা বুনসেন শিখায় বর্ণ দেখাতে পারে না। কেন পারে না? বর্ণ মানে কি? বর্ণ কখন তৈরি হয়? যখন ইলেকট্রনকে আমরা একটা শক্তি স্তর থেকে আরেকটা শক্তি স্তরে স্থানান্তরিত করি, তখন এই যে দুইটা শক্তি স্তরের মাঝে শক্তির পার্থক্য, সেটাই মূলত বিকিরিত হয়ে আলো হিসেবে আমাদের চোখে, বর্ণ হিসেবে আমাদের চোখে আসে। এখন এই যে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম, এদের কথা বলা আছে যে যেহেতু এদের আকার অনেক ছোট, তাই ইলেকট্রন উদ্দীপিত হয়ে উচ্চতর শক্তি স্তরে উন্নীত হতে পারে না, তাই কোনো শক্তি বিকিরিত হয় না, তাই আমরা কোনো আলো দেখতে পাই না, এবং বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম বুনসেন শিখায় কোনো কালার দেখায় না। এবং একই কারণে বেরিলিয়াম আয়নটাও কখনো সৃষ্টি হয় না। এখন তোমাদের পরীক্ষায় তোমরা দেখবা যে একটু পরে যখন এই চ্যাপ্টারের সামনের দিকে যাব, তখন আমরা বেরিলিয়াম ক্লোরাইড এই টাইপের বেরিলিয়ামের যৌগ পাবো। তো তখন তোমরা আমাকে কোয়েশ্চেন করো যে আপু, বেরিলিয়াম আয়ন যদি সৃষ্টি না হয় তাহলে এই যৌগ কিভাবে হলো? এটা স্পেশাল কন্ডিশনে হয়েছে, ওইটা নিয়ে তোমাদের চিন্তা করার দরকার নাই। কিন্তু এই জায়গা থেকে তোমাদের ডিরেক্ট পরীক্ষায় প্রশ্ন চলে আসতে পারে যে 4টা আয়ন দিবে, সাথে বেরিলিয়াম দিবে, দিয়ে প্রশ্ন করবে নিচের কোন আয়নটা কখনো সৃষ্টি হয় না, বুঝবা এই জায়গা থেকে ডিরেক্ট বইয়ের লাইন থেকে প্রশ্ন হয়েছে, দাগাই দিবা বেরিলিয়াম। কেমন? আচ্ছা, এবার আসো এখানে লিথিয়াম সম্পর্কে কিছু কথাবার্তা বলা আছে, যে লিথিয়ামের কিছু ব্যতিক্রমধর্মী আচরণ আছে, এগুলো আমরা গুহ স্যারের বই থেকে সুন্দর করে গুছায় পড়বো। আসো দেখে নেই গুহ স্যারের বইতে কিভাবে দেয়া আছে। এই যে গুহ স্যারের বইতে সুন্দর করে বলা আছে লিথিয়ামের ব্যতিক্রমধর্মী আচরণ: আকার ক্ষুদ্র, চার্জ ঘনত্ব বেশি, আয়নীকরণ বিভব বেশি, যৌগত স্তরে ডি অরবিটাল থাকে না। এই বৈশিষ্ট্যগুলা জাস্ট একবার একটু সুন্দর করে দেখে নিবা। কেমন? অ্যাকচুয়ালি গুহ স্যার এবং হাজারি স্যার দুজন একই কথা বলছেন, কিন্তু এই যে মনে করো আলু যখন তুমি সিদ্ধ করো তখন ওটা হয়ে যাবে আলু ভর্তা। এই আলুটাই যখন সুন্দর করে পিস 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 করে কেটে মশলা মাখায় ভাজবা, সেটা খুবই প্যালেটেবল একটা ডিশ হয়ে যাবে, ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যাবে, তাই না? তার মানে কি? একই জিনিস, বাট প্রেজেন্টেশন ম্যাটার্স। তার মানে এই যে লিথিয়াম সম্পর্কে হাজারি স্যার একটা প্যারার ভেতরে লিখে ফেলছেন, এটা সহজে চোখে পড়বে না, কিন্তু গুহ স্যার সুন্দর পয়েন্ট করে বলে দিয়েছেন, তাই এটা দেখতে খুব সুন্দর লাগছে এবং এটা চোখেও পড়বে, এটা থেকে প্রশ্নও আসতে পারে। এই কারণে একই কথা আমরা গুহ স্যারের বই থেকে একটু দেখে নিব। কেমন? আচ্ছা, দেখো আমি কিন্তু প্রত্যেকটা জিনিস বলে দিচ্ছি যে কোনটা গুহ স্যার থেকে নেওয়া। অবশ্যই যখন তোমরা লেকচারটা ডাউনলোড করে বাসায় পড়বা, একটু খেয়াল করে করে পড়বা কোনটা গুহ স্যার কোনটা হাজারি স্যার। কেমন? আচ্ছা, এবার আসো চলে আসি আমাদের কবির স্যারের বই থেকে একটা টপিকে। কবির স্যারের বই থেকে আমরা যদিও কবির স্যারের বই থেকে প্রশ্ন এখন অনেক কম হয়, তারপরে তোমাকে একটু জানতে হবে যে এই যে আমরা গ্রুপ 1 আর 2 পড়লাম, অর্থাৎ ক্ষার ধাতু এবং মৃৎক্ষার ধাতু, এগুলা উৎস কি? এগুলোর উৎস হচ্ছে বিভিন্ন আকরিক, এবং কবির স্যারের বইতে এই প্যারাটাতে বিভিন্ন আকরিকের সংজ্ঞা, সংকেত দেয়া আছে। এটা অনেক সময় পরীক্ষায় বলতে পারে চিনি সল্ট পিটারের সংকেত কি, নাইটারের সংকেত কি, এগুলো একটু দেখে রাখতে হবে। কেমন? আচ্ছা, ঠিক আছে। এবার চলে আসো জারণ শিখায় বর্ণ এবং জারক বিজারক মনে রাখার সহজ নিয়ম। আচ্ছা, এই যে একটু আগে বললাম যে বুনসেন শিখায় বর্ণ প্রদর্শন করে না, একটু আগে আমরা পড়লাম, তো গুহ স্যারের বইতে ডিরেক্টলি 4টা মৌলর বুনসেন শিখার বর্ণ বলা আছে। তো যেহেতু স্যারের বইতে ডিরেক্টলি বর্ণগুলা বলে দিয়েছে, এগুলো একটু তুমি একবার জাস্ট দেখে নিবা, এগুলা ডিরেক্ট মুখস্থ করার জিনিস, এগুলাতে বোঝানোর কিছু নাই। এখন চলে আসো জারক বিজারক মনে রাখার সহজ নিয়ম। আপু আজকে জারক বিজারক মনে রাখার সহজ নিয়ম শিখাই দিব, একদম সারা জীবনের জন্য এটা মাথায় ফিক্সড করে ফেলবা। তুমি নিজে যখন টিচার হবা, নিজের ছাত্রকেও একইভাবে পড়ায়ো। এটা জারক বিজারক মনে রাখার সবচেয়ে ইজিয়েস্ট টেকনিক, এবং এটা যদি তুমি মনে রাখতে পারো, তোমার জীবনেও কোনো রকমের কোনো কনফিউশন হবে না। দেখো, জারণ মানে কি? জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, ইলেকট্রন ছেড়ে দেয়া। এই যে তোমার এস ব্লক ভুক্ত মৌল সোডিয়াম, পটাশিয়াম, এরা কি করে? সবাই ইলেকট্রন ছেড়ে দেয়, এদের কি হয়? জারণ হয়। এখন আমরা একটা নিমোনিক মনে রাখবো, যা যা বি। একটা মেনোমিক মনে রাখবো, যা যা বি। আচ্ছা, কি হচ্ছে দেখো, যা দিয়ে জারণ, যা দিয়ে জারিত, বি দিয়ে বিজারক। অর্থাৎ যার জারণ হয় সে নিজে জারিত হয়, কিন্তু কাজ করে বিজারক হিসেবে।
সুতরাং বিজারকের কি হয়? বিজারকের জারণ হয়। আর যদি জারক হয় তাহলে জারকের বেলায় জাস্ট উল্টা ঘটনা ঘটবে। কেমন? কিন্তু তুমি যদি সাইমালটেনিয়াসলি দুইটা মনে রাখতে যাও, প্যাচ লাগবে মানে লাগবেই। তুমি একটা মনে রাখো, তুমি যা যাবি মনে রাখো, তাহলে জারণ, জারিত, বিজারক, তাহলে জারকের বেলায় হবে ঠিক উল্টা ঘটনা। কেমন? আচ্ছা, তাহলে আজকে এই জিনিসটা আপু বলে দিলাম, এই টেকনিকটা অ্যাপ্লাই করে সবসময় মনে রাখবা বিজারকের কি হবে, জারকের কি হবে। কেমন? আচ্ছা, এবার তোমরা সবাই তোমাদের যার যার বইতে চলে আসো। টপিক নাম্বার 3.2.2। সবাই তোমাদের যার যার বইতে চলে আসো। টপিক নাম্বার 3.2.2, পি ব্লক মৌলের সাধারণ ধর্মাবলী। আমি একটু কয়েক সেকেন্ড সময় দিচ্ছি, পাতা উল্টে সবাই যার যার বইতে চলে আসো। আচ্ছা, আশা করি তোমরা সবাই চলে আসছো এবং এখানে এসে তোমরা একদম প্রথম লাইনটা আন্ডারলাইন করে ফেলো, যেটা হচ্ছে আপু হাইলাইট করে দিয়েছি। এস এবং পি ব্লক মৌলদেরকে বলা হচ্ছে আদর্শ বা প্রতিনিধি মৌল। একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, এবং এটা নিয়ে তোমাদের সাথে আমার আরো একটু কথা আছে, আমি বলবো। তার আগে তোমরা এই লাইনটা দাগাও, এবং দাগানোর পরে তোমরা 2 নাম্বার পয়েন্টটা দাগাবা। 2 নাম্বার পয়েন্টে বলা আছে এস ব্লকের ভেতর কয়টা ধাতু, কয়টা তোমার অধাতু এবং অপধাতু কয়টা, 6টা অপধাতু, এবং এগুলোর এক্সাম্পল কি, এগুলো একটু দাগায় রাখো। আচ্ছা, মনে রাখবা, খেয়াল করে শোনো, মনে রাখবা উপধাতু, অপধাতু, সেমিকন্ডাক্টর, মেটালয়েড। উপধাতু, অপধাতু, সেমিকন্ডাক্টর, মেটালয়েড, 4টা একই জিনিস। 4টার যে কোনো একটা নামে তোমাকে এই 6টা পরীক্ষায় দিতে পারে। কেমন? সুতরাং এই 4টা মনে রাখবা, এই মানে 4টা নাম মনে রাখবা, আর এই 6টা এক্সাম্পল খেয়াল রাখবা। ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা যার যার বইতে দাগাইছো। এখন চলে আসো, বলছিলাম যে আদর্শ বা প্রতিনিধি মৌল নিয়ে কথা বলবো। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজারী স্যারের বইতে বলা আছে এস ব্লক এবং পি ব্লক মৌলগুলো হচ্ছে আমার আদর্শ বা প্রতিনিধি মৌল। কেমন? এখন এই আদর্শ বা প্রতিনিধি মৌল হাজারী স্যার এবং গুহ স্যার দুইজন দুইভাবে বলছেন। একই কথা বলছেন, কিন্তু দুইজন দুইভাবে বলছেন। হাজারী স্যারের বইতে বলা আছে ব্লক দিয়ে, আর গুহ স্যারের বইতে বলা আছে এভাবে। দেখো, এই যে গুহ স্যারের বইতে বলা আছে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলা হলো আদর্শ মৌল, এবং দ্বিতীয় তৃতীয়র বাইরে উনি আরো কিছু মৌলের কথা বলেছেন। চতুর্থ পর্যায় থেকে বলছেন এই 4টার কথা, পঞ্চম পর্যায় থেকে বলছেন এই 4টার কথা, সপ্তম পর্যায় থেকে বলছেন এই 2টার কথা। এগুলো হচ্ছে তোমার সমস্ত আদর্শ মৌলের এক্সাম্পল। তাহলে এতগুলা মৌলর নাম আমি কিভাবে মনে রাখবো? নাজিফা তাবাসসুম, ভিডিওটা আপলোড করা থাকবে, তোমরা দেখতে পারবা, তখন দাগিয়ে নিও। এখন যেটা বলছি এটা খেয়াল করে শোনো, খুব ইম্পর্টেন্ট কথা বলছি। তাহলে হাজারী স্যারের বইতে বলা আছে আদর্শ মৌলের কথা এস ও পি ব্লক, আর গুহ স্যারের বইতে বলা আছে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলগুলাকে আদর্শ মৌল বলা হয়, এবং সেখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। কেমন? আচ্ছা, এখন দেখো এতগুলো এক্সাম্পল আমরা কিভাবে মনে রাখবো। এটা মনে রাখার জন্য আপু তোমাদেরকে একটা ছন্দ দিয়ে দিচ্ছি। দেখো ছন্দটা কি, ক্রিপন, রুবি, রাকা, সিয়াম, ইন্ডিয়া, ফ্রান্স, গেল যে। তাহলে দেখো কি হচ্ছে, ক্রিপন দিয়ে ক্রিপ্টন, রুবি দিয়ে রুবিডিয়াম, রাকার আরে দিয়ে রেডিয়াম, সিএ দিয়ে ক্যালসিয়াম, সিয়াম দিয়ে মনে রাখবো 2টা সিয়াম, স্ট্রনসিয়াম, পটাশিয়াম, ইন্ডিয়া দিয়ে মনে রাখবো ইন্ডিয়াম, আর ফ্রান্স দিয়ে মনে রাখবো ফ্রান্সিয়াম, গেল দিয়ে মনে রাখবো গ্যালিয়াম, আর জে দিয়ে মনে রাখবো জেনম। তাহলে এই 10টা হচ্ছে আমার আদর্শ মৌলের মতো আচরণ করতেছে। তাহলে খুব খেয়াল করে শোনো, হাজারী স্যারের বই থেকে যদি প্রশ্ন হয় আদর্শ মৌল কি, অ্যান্সার হবে কি বলতো, এস ব্লক আর পি ব্লক। আর গুহ স্যারের বই থেকে অ্যান্সার হলে হবে দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, আর সাথে এই যে উপরে 10টা দেখতে পাচ্ছ, এই 10টা। তাহলে প্রশ্ন বুঝে অ্যান্সার করবা। যদি তুমি দেখো তোমার পরীক্ষার প্রশ্নের অপশনে ব্লক লেখা, তুমি বুঝবা হাজারী স্যারের বই থেকে প্রশ্ন হয়েছে, দাগাই দিবা এস ব্লক আর পি ব্লক।
আর যদি দেখো যে তোমার গুরু স্যারের বই থেকে প্রশ্ন হয়েছে তাহলে দেখবা যে অপশনে পর্যায়ে লেখা থাকবে, অথবা এখানে তোমার ডিরেক্ট মৌলর নাম দেয়া থাকবে, সুতরাং এগুলো তুমি দাগায় ফেলতে পারবা। কম্পেনিয়ন বুকের পেজ নাম্বার দরকার নেই, আমি ক্লাসের লেকচার পিডিএফ এ যেগুলো লাগবে সেগুলো ডিরেক্ট দেখাই দিচ্ছি। লেকচার পিডিএফ দেখবা, ক্লাস শেষ হলে তারপরে এটা পড়া শেষ হলে তারপরে তুমি তোমার মতো কম্পেনিয়ন বুকটা খুলে পড়বা, কেমন? এবং আমি তোমাদেরকে আবারও রিকোয়েস্ট করছি ভাইয়া আপুরা প্লিজ ক্লাসের মধ্যে কমেন্ট আর করো না, ক্লাসে পড়ার ফ্লো নষ্ট হয়ে যায়। চুপ করে আপুর কথা শেষ করতে দাও, ক্লাস শেষে আমি তোমাদেরকে কমেন্ট করার সময় দিব। এখন কোনো কথা বলো না যাতে করে ক্লাসের অ্যাটেনশন নষ্ট হয়, কারণ আমি শুরুতেই বলছি তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে অনেক প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে, এবং এগুলো যদি আমি তোমাদেরকে পড়াই না দিই তুমি নিজে নিজে এগুলো পারবা না। সো তোমাকে আমাকে সবকিছু টপিক টাচ করতে হবে, এবং এগুলাতে অনেক কিছু টেকনিকের ব্যাপার আছে। পড়ার ফ্লো নষ্ট হয়ে গেলে অনেক সময় লাগবে, দেখা যাবে 3 ঘন্টায়ও ক্লাসটা শেষ হচ্ছে না। সো এটা করো না, পরে তোমরাই টায়ার্ড হয়ে যাবা। এ কারণে একদম চুপ করে তুমি খুব মনোযোগ দিয়ে এই লেকচারটা খেয়াল করে শোনো, ঠিক আছে? এখন আর কোনো কমেন্ট করবা না, কেউ কমেন্ট করলে আমি আর রিপ্লাইও করবো না, কারণ পড়ার ফ্লো নষ্ট হচ্ছে। এবার তোমরা তোমাদের যার যার বইতে চলে আসো, হাজারি স্যার 267 পাতা, চলে আসো হাজারি স্যার 267 পাতা। তোমরা হাজারি স্যারের বই 267 পাতায় আসতে থাকো। তার ভেতরে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে দিই, গুচ্ছ এক্সামের কারণে কিন্তু তোমাদের 4C গ্রুপ তোমরা যারা আছো তোমাদের হচ্ছে টিস্যু এবং টিস্যু সিস্টেমের যে সলভ ক্লাসটা সেটা আজকে রাত 8টায় হবে, ঠিক আছে? তোমাদের গ্রুপে অবশ্যই পোস্ট দেয়া হবে, প্লাস তোমরা যেহেতু ক্লাসে লাইভ আছো তাই আমি একটু বলে দিলাম টিস্যু সিস্টেমের যে সলভ ক্লাস সেটা তোমরা আজকে রাত 8টায় করবা, ঠিক আছে? কম্পেনিয়ন বুক তোমাদের কারোর খোঁজার দরকার নাই, সবাই যার যার হাজারি স্যার বই নিয়ে বসে বসে ক্লাসটা করো। আপু যেগুলো বলছি সেগুলো লেকচার তো পিডিএফ তো তোমরা পাবাই। আচ্ছা, হাজারি স্যার 267 পাতায় আশা করি চলে আসছো, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি নিষ্ক্রিয় গ্যাস সমূহের ব্যবহার লেখা আছে। তোমাদের ধারণারও বাইরে যে এই যে তোমাদের ক্লাস নেয় যেসব ডাক্তার ভাইয়াপুরা, এদের কতজন যে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পাইছে এই জিনিসটা পড়ে। প্রতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় এইখান থেকে একদম কোয়েশ্চেন মাস্ট, কোনটা অক্সিজেন সিলিন্ডারে ব্যবহার করা হয়, কোনটা উড়ন্ত বিমানে ব্যবহৃত হয়, কোনটা বৈদ্যুতিক বাল্ব, কোনটা ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব, কোনটা ক্যান্সার চিকিৎসায়, একদম মোস্ট ইম্পর্টেন্ট। মানে ক্রিম পোর্শন যেটাকে বলে, এই চ্যাপ্টারের কিছু ক্রিম পোর্শনের একটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার। একদম ডাবল ট্রিপল 4টা 5টা 6টা যতগুলা পারো স্টার দিয়ে রেখে দাও, মোস্ট ইম্পর্টেন্ট, একদম ছোটস্থ মুখস্থ কণ্ঠস্থ আত্মস্থ করে ফেলবা, কেমন? আচ্ছা, আশা করি তোমরা সবাই যার যার বইতে দাগাই নিছো, যারা দাগাতে পারো নাই পরে ভিডিওটা টেনে দেখে দাগাই নিবা, কেমন? আচ্ছা, এবার এখন আমি তোমাদেরকে কিছু নাম শিখাবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আপু কিছু নাম দিয়ে কিছু কিছু গ্রুপের কথা বলেছি। প্রথমে আসো, আমি আগে তোমাকে এগুলো একটু বলে নিব, তারপরে এগুলা বইয়ের কোথায় আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। দেখো, এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি নিক্টোজেন। নিক্টোজেন হচ্ছে গ্রুপ 15। বেসিক্যালি নিক্টোজেন জিনিসটা কি? নিক্টোজেন হচ্ছে আমার শ্বাসরোধকারী মৌল, যারা তাদেরকে বলা হয় নিক্টোজেন। নিক্টোজেন শব্দটার অর্থ হচ্ছে শ্বাসরোধকারী। আমাদের যে সমস্ত মৌলগুলা নিঃশ্বাসের সংস্পর্শে আসলে আমাদের শ্বাস নিতে কষ্ট হয় তাদেরকে আমরা বলছি নিক্টোজেন। গ্রুপ 15তে থাকে তোমার নাইট্রোজেন, আর্সেনিক, এগুলো আমাদের শ্বাসকষ্ট সৃষ্টি করে, তাই এদেরকে বলা হয়েছে নিক্টোজেন। এবার আসো চ্যালকোজেন। চ্যালকোজেন বলা হয়েছে গ্রুপ 16কে। চ্যালকোজেন মানে কি? চ্যালকোজেন মানে হচ্ছে আকরিক উৎপন্নকারী মৌল। গ্রুপ 16 ভেতর যারা থাকে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এরা প্রকৃতিতে দীর্ঘদিন আকরিক হিসেবে থাকে, তাই গ্রুপ 16 মৌলগুলাকে নাম দেওয়া হয়েছে চ্যালকোজেন। আমি একটু পরেই তোমাদেরকে দেখাবো এগুলা বইয়ের কোথায় আছে। এরপরে দেখো, গ্রুপ 17 মৌলগুলাকে বলা হচ্ছে হ্যালোজেন, কারণ এরা হচ্ছে তোমার সামুদ্রিক লবণ উৎপন্নকারী মৌল, তাই। ঠিক আছে, আচ্ছা, এবার আসো হাজারি স্যারের বইতে
এই তিনটার কথা বলা আছে। আর গুহ স্যারের বইতে আরো দুইটা অতিরিক্ত নাম আছে, এই কারণে আমি এই দুটাকে অ্যারো দিয়ে বলে দিয়েছি যে এটা গুহ স্যার। ঠিক আছে, গুহ স্যার বলেছেন 18 মৌলগুলাকে সেতু মৌল আর হাইড্রোজেনকে বলছেন দুষ্টু মৌল। কোনটাকে কেন কি বলা হয়েছে? আচ্ছা, গ্রুপ 18তে থাকে কারা? গ্রুপ 18তে থাকে নিষ্ক্রিয় গ্যাস যাদের নিজস্ব কোনো ধর্ম নাই। তারা কাদের মাঝে থাকে? গ্রুপ 18 থাকে গ্রুপ 1 এবং গ্রুপ 17 মাঝে। এই যে গ্রুপ 1 এবং গ্রুপ 17 মাঝে নিষ্ক্রিয়ভাবে অবস্থান করে এরা একজনের ধর্মের প্রভাব আরেকজনের উপর পড়তে দেয় না, সমাজে একটা ব্যালেন্স মেইনটেইন করতে সাহায্য করে, তাই এদেরকে বলা হচ্ছে সেতু মৌল। ঠিক আছে, আর হাইড্রোজেনকে কেন দুষ্টু মৌল বলা হয়েছে? হাইড্রোজেনের অবস্থান নিয়ে ব্যতিক্রম আছে। হাইড্রোজেনের ধর্ম একটু ব্যতিক্রম ধর্মী, এটা তোমাদের ক্লাস 7-8 এর পড়া। তোমরা জানো যে হাইড্রোজেনকে গ্রুপ 1-এও জায়গা দেওয়া যায়, আবার গ্রুপ 17-তেও জায়গা দেওয়া যায়। এই যে দুই গ্রুপের ধর্ম দেখায় ওরা একটা বিতর্কের সৃষ্টি করেছে, তাই ওদেরকে গুহ স্যার নাম দিয়েছেন দুষ্টু মৌল। কেমন? এই কয়টা নাম তোমাকে পরীক্ষায় মনে রাখতে হবে, ডিরেক্ট একটা নাম দিয়ে বলতে পারে এটা কোন গ্রুপকে বলা হয়। কেমন? খুব ইজি কোয়েশ্চেন এবং খুবই সিম্পল কোয়েশ্চেন। আচ্ছা, এখন আসো একে একে দেখবো এগুলা কোথায় আছে। তোমরা প্রথমেই চলে আসো হাজারি স্যারের বই 271 পাতা। সবাইকে সময় দিচ্ছি কয়েক সেকেন্ড, পাতা উল্টে চলে যাও হাজারি স্যারের বই 271 পাতা। আশা করি হাজারি স্যারের বই 271 পাতায় তোমরা সবাই চলে আসছো, এবং এখানে এই যে এই প্যারাটার ভেতরে যে লাইনটা, এটা একটু তোমরা দাগায় নিবা, যেখানে লেখা আছে নাইট্রোজেনের 5টি এবং ফসফরাসের 4টি অক্সাইড আছে। নাইট্রোজেনের 5টি এবং ফসফরাসের 4টি অক্সাইড আছে, এটা একটু দাগায় নিবা। এবং এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে ফসফরাসের স্থায়ী অক্সাইড কিন্তু আবার 2টা। তাহলে পরীক্ষার প্রশ্ন দুই ভাবে আসতে পারে। তোমাকে ডিরেক্ট বলতে পারে ফসফরাসের অক্সাইড কয়টা, তুমি দাগায় দিবা 4টা, আর যদি স্থায়ী শব্দটা মেনশন করে দেয় তাহলে অ্যান্সার হবে 2টা। ঠিক আছে, আর এই যে একটু আগে আমি তোমাদেরকে নিক্টোজেন পড়াইছি, এই যে এই জায়গাটা থেকে আমি তোমাদেরকে নিক্টোজেন পড়াইছি, এখানে এখানে নিক্টোজেনের কথাবার্তাগুলো আছে। ঠিক আছে, এবার তোমরা সবাই চলে আসো হাজারি স্যারের বই 274 পাতা। আমি সবাইকে একটু সময় দিলাম, পাতা উল্টায় চলে আসো হাজারি স্যারের বই 274 পাতা। আশা করি তোমরা চলে আসছো 274 পাতায়। এই যে আমরা চ্যালকোজেন পড়ছিলাম, 274 পাতায় আমরা দেখতে পারবো চ্যালকোজেনের কথাটা লেখা আছে। এখানে একটা জিনিস একটু আমার তোমাদেরকে বলে দিতে হবে, যেটা তোমরা জানো না, তাই আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। আমাদের হাজারি স্যারের বইতে বলা আছে যে গ্রুপ 16 মৌল অক্সিজেন, সালফার, সেলেনিয়াম এবং টেলুরিয়াম এরা হচ্ছে আকরিক উৎপন্ন করে, তাই এদেরকে আমি চ্যালকোজেন বলছি। কিন্তু দুঃখজনক ভাবে হাজারি স্যার একজনের কথা ভুলে গেছেন। গ্রুপ 16তে কি কেবল অক্সিজেন, সালফার, সেলেনিয়াম আর টেলুরিয়ামই থাকে? আরেকজন আছে যার কথা হাজারি স্যার ভুলে গেছেন, পোলোনিয়াম। এই পোলোনিয়ামের কথা হাজারি স্যারের বইতে নাই, কিন্তু গুহ স্যারের বইতে আছে, যে পোলোনিয়ামটা হচ্ছে মূলত একটা তেজস্ক্রিয় মৌল। আর আকরিক মানে কি? যেটা দীর্ঘদিন যাবত প্রকৃতিতে থাকে। যেটা তেজস্ক্রিয় সে কিন্তু দীর্ঘদিন যাবত প্রকৃতিতে থাকবে না, সে ভাঙতে 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 ক্ষয় হতে থাকবে। তাই পোলোনিয়াম গ্রুপ 16 হওয়া সত্ত্বেও, যেহেতু পোলোনিয়াম তেজস্ক্রিয়, তাই এটাকে চ্যালকোজেন বলা হয় না। ঠিক আছে, পোলোনিয়াম গ্রুপ 16-র অন্তর্ভুক্ত, কিন্তু যেহেতু তেজস্ক্রিয় তাই এটা চ্যালকোজেন না। চ্যালকোজেন হচ্ছে 4টা, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। মনে থাকবে? আচ্ছা, আশা করি জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি। এখন তোমরা সবাই চলে আসো হাজারি স্যারের বই 270 পাতায়, আবার একটু আসো। এই যে ফসফরাসের স্থায়ী অক্সাইড 2টা, তো তোমাদেরকে আমি অলরেডি বলে দিছি।
আচ্ছা, তোমরা হাজারি স্যারের বই 270 পাতা একটু ফেরত যাও, আমি এখানে তোমাদেরকে একটা জিনিস একটু বুঝাবো। তোমরা 270 পাতায় এসে কমেন্ট করো ডান। তোমরা ডান কমেন্ট করলেই আমি হচ্ছে তোমাদেরকে এই জিনিসটা বোঝানো শুরু করব। আচ্ছা, জুমে এবং লাইভে দুই জায়গাতেই তোমাদের রেসপন্স এসেছে যে ডান। ওকে ফাইন, আমি এখন এখানে কথা বলা শুরু করছি। আচ্ছা ঠিক আছে, আর লাগবে না, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখো আর্দ্র বিশ্লেষণ নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবা। আর্দ্র বিশ্লেষণ জিনিসটা আসলে কি? যে কোনো কিছু পানিতে বিক্রিয়া, তাই না? এখন এই আর্দ্র বিশ্লেষণ এটা তোমাদের বিভিন্ন চ্যাপ্টার থেকে পরীক্ষা আসতে পারে। এমন কোনো কথা নাই যে এই একটা চ্যাপ্টারেই এই টপিকটা আছে, বিভিন্ন চ্যাপ্টারে আর্দ্র বিশ্লেষণ টপিকটা তোমরা বারবার পাবে। এবং এখানে আসলে তুমি মুখস্থ করে কুলাতে পারবা। হঠাৎ করে তোমার পরীক্ষায় যদি একটা অজানা যৌগ চলে আসে, তুমি তখন কনফিউজড হয়ে যাবে। এই কারণে আমরা আজকে আর্দ্র বিশ্লেষণের বেসিকটা শিখবো। এই আর্দ্র বিশ্লেষণের বেসিকটা যদি তোমরা শিখে নিতে পারো, তাহলে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আর কখনোই আর্দ্র বিশ্লেষণ নিয়ে প্রবলেম ইনশাল্লাহ হবে না। আচ্ছা, আস্তে আস্তে বলছি, খুব মনোযোগ দিয়ে শোনো। পানিতে কে থাকে? পানিতে থাকে হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন তার নিজের অবস্থানে সন্তুষ্ট, কিন্তু অক্সিজেন তার নিজের অবস্থানে সন্তুষ্ট না। তার বৈশিষ্ট্য হচ্ছে সে বারবার বারবার করে, তার অভ্যাস হচ্ছে যখনই আমি পানিতে কোনো পদার্থ ছেড়ে দেই, সে বারবার লাফ দিয়ে ওই পদার্থের কাছে চলে যায় এবং গিয়ে ওই পদার্থটাকে একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন অফার করে এবং ওর সাথে একটা সন্নিবেশ বন্ধন তৈরি করতে চায়। এবং যদি সে এই সন্নিবেশ বন্ধনটা তৈরি করে ফেলতে পারে, তাহলেই ওই পদার্থটা পানিতে আর্দ্র বিশিষ্ট হয়ে যায়। এখন মনে করো তোমরা অফলাইন ক্লাস করতেছো, তোমরা মনে করো হচ্ছে ফ্রন্ট সিটে দুইজন বসে আসো, আমি তোমাদের ক্লাস নিচ্ছি। হঠাৎ পেছনে একজন দেখলাম যে খুব গল্প করতেছে, আমি বকা দিয়ে বললাম যে এই কথা বলতেছো, আসো এসে সামনে এসে বসো। এখন মনে করো সামনের বেঞ্চে তোমরা যে দুজন চাপাচাপি করে বসে আসো, তোমরা যদি সরে গিয়ে পেছনের জনকে বসার জায়গা না দাও, ও নিশ্চয়ই তোমাদের গায়ের উপর এসে বসবে না। তাহলে এই যে অক্সিজেন একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন দিতে চাবে, সেটা রিসিভ করার জন্য খালি জায়গা থাকতে হবে। খালি জায়গা না থাকলে সেই একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন ওই পদার্থ নিতে পারবে না। এখন এই যে অক্সিজেন একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন দিতে চায়, কেমন? এই একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন নেওয়ার জন্য যে জায়গাটা, সেটা প্রোভাইড করে ফাঁকা ডি অরবিটাল। ফাঁকা ডি অরবিটাল, ঠিক আছে? এখন এখানে এই যে ফাঁকা ডি অরবিটাল আছে, এই ফাঁকা ডি অরবিটালটাই আমার এই অক্সিজেনের নিঃসঙ্গ ইলেকট্রন নেওয়ার জন্য জায়গা প্রোভাইড করবে, কেমন? আচ্ছা, অর্পণ শিকদার, আমি এই যে তোমাদের ক্লাসটা দেখতে পারো তোমরা, আমার ফোনেও আমি একই সাথে এই লাইভটা অন করে রেখেছি। সুতরাং আমি জানি আমার লাইভে কোনো প্রবলেম নাই। যদি তোমাদের কারো প্রবলেম হয়ে থাকে, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা থেকে বের হয়ে যাও, আবার তোমরা নতুন করে ভিডিওটাতে ঢুকো, ঠিক আছে? আচ্ছা, এখন যে কথাটা বলছিলাম, এখন মনে করো এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মাস সামনে আসতেছে, বিয়ে শাদী সিজন, এ সময় কি হয়? প্রচুর বিয়ে শাদী হয়, তাই না? তো মনে করো যে এরকম তোমাদের বাসায় একজন বিয়ের দাওয়াত দিতে আসছে। তো বিয়ের দাওয়াতে যে বিয়ের কার্ডটা, এই কার্ডে কার নাম লেখা থাকে? এই কার্ডে লেখা থাকে তোমার আব্বু অথবা তোমার আম্মুর নাম, যে মিস্টার অমক অ্যান্ড ফ্যামিলি। কেন? কারণ তোমার আব্বু বা তোমার আম্মু হচ্ছেন তোমার পরিবারের কেন্দ্রীয় পার্সন, তাকে দিয়েই তোমার পুরো পরিবারটা রিপ্রেজেন্ট হয়। এই কারণে তারা তার থ্রুতে তোমাদের সবাইকে অ্যাপ্রোচ করে, তাই না? যে বাচ্চাদেরকে নিয়ে আসবেন, কেমন? তো ঠিক তেমনি অক্সিজেন যখন একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন দিতে চায়, সে তখন ওই পদার্থর কেন্দ্রীয় পরমাণুর কাছে আগে যায়।
তাহলে এখন আসো দেখি এখানে কে কে আছে। কার্বন টেট্রাক্লোরাইড এবং সিলিকন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড এবং সিলিকন টেট্রাক্লোরাইড এদের কেন্দ্রীয় পরমাণুকে কার্বন টেট্রাক্লোরাইডের কার্বন আর সিলিকন টেট্রাক্লোরাইডের সিলিকন। এখানে কার্বন টেট্রাক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু কার্বন কোন পর্যায়ের মৌল? দ্বিতীয় পর্যায়ের মৌল। দ্বিতীয় পর্যায়ের কোন মৌলর তুমি আজ পর্যন্ত ডি অরবিটাল দেখছো? যার ডি অরবিটাল নাই তার আবার ফাঁকা ডি অরবিটাল কোত্থেকে তৈরি হবে? তাই অক্সিজেন যখন কার্বনের কাছে যায় একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন অফার করে, তখন কার্বনের পক্ষে সেটা নেওয়া সম্ভব হয় না। বিধায় কার্বন টেট্রাক্লোরাইডের সাথে অক্সিজেনের কোনো সন্নিবেশ বন্ধন হয় না, আর সেজন্যই কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আর্দ্র বিশ্লেষিত হতে পারে না। কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু সিলিকনের লাস্টে অষ্টক সম্প্রসারিত হয়ে 3D অরবিটাল তৈরি হয়, যেখানে আরামসে অক্সিজেন একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন বসাই দিয়ে একটা সন্নিবেশ বন্ধন তৈরি করে ফেলতে পারে বলে সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়ে সিলিসিক অ্যাসিড তৈরি করে ফেলে। কেমন? তাহলে আর্দ্র বিশ্লেষণের মূল শর্ত কি? আর্দ্র বিশ্লেষণের মূল শর্ত হচ্ছে কি থাকতে হবে? কেন্দ্রীয় পরমাণুর লাস্টে ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। যার থাকবে সে আর্দ্র বিশিষ্ট হবে, যার থাকবে না সে জীবনও আর্দ্র বিশিষ্ট হবে না। তাহলে তোমার পরীক্ষায় যদি হুট করে একটা অচেনা যৌগ চলে আসে এবং ওটা যদি তোমার মুখস্থ না থাকে, চিন্তিত না হয়ে ঠান্ডা মাথায় চিন্তা করবা যে লাস্টে ডি অরবিটাল আছে নাকি ফাঁকা। ঠিক আছে? আচ্ছা, এখন দুই একটা ব্যতিক্রম আছে, যেমন নাইট্রোজেন ট্রাইক্লোরাইড আছে, আরো কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম গুলা অলওয়েজ মুখস্থ রাখতে হয়, কারণ ব্যতিক্রমকে তুমি ব্যাখ্যা দিয়ে কুলাতে পারবা না। ও ব্যতিক্রম তাই ব্যতিক্রম। ওকে, এখানে ওর ব্যতিক্রম আচরণের জন্য নর্মাল ব্যাখ্যা থেকে সরে আসা যাবে না। ঠিক আছে? তাহলে মোটামুটি এই গেল আমার আর্দ্র বিশ্লেষণ। এবার তোমরা চলে আসো তোমাদের হাজারি স্যারের বই 273 পাতা। হাজারি স্যারের বই 273 পেজে চলে আসো সবাই। 1 সেকেন্ড সময় দিচ্ছি সবাইকে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই চলে আসছো। এবং এখানে আসলে পরে তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে, আপু একটা জিনিস হাইলাইট করে রেখেছি তোমাদের, এখানটায় হাইলাইট করে দিয়েছি তোমাদেরকে একটা প্যারা, যেখানটায় লেখা আছে অ্যাসিড অ্যানহাইড্রাইড নামের একটা শব্দ। অ্যাসিড অ্যানহাইড্রাইড জিনিসটা কি? একদম বাংলা ভাষায় যদি তোমাদেরকে আমি বলি, সবচেয়ে সহজতর ব্যাখ্যা সেটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড হচ্ছে এমন কোনো পদার্থ যেটা পানির সাথে বিক্রিয়া করলে তোমার অ্যাসিড তৈরি করবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি কে কে আছে। ফসফরাস পেন্টাঅক্সাইড। ফসফরাস পেন্টাঅক্সাইডটা কি? এটা একটা অ্যাসিড অ্যানহাইড্রাইড। কেন? কারণ এটা পানির সাথে বিক্রিয়া করলে ফসফরিক অ্যাসিড তৈরি করতেছে। কেমন? এখন দেখো, ফসফরাস পেন্টাঅক্সাইড হচ্ছে আমাদের সমাজে কিছু সুবিধাবাদী লোক আছে না, যারা অনেক সুবিধা পেলে একরকম আচরণ করে, সুবিধা না পেলে আরেক রকম আচরণ করে। ফসফরাস পেন্টাঅক্সাইড হচ্ছে সেরকম। সে অধিক সংখ্যক পানি পেলে তৈরি করবে অর্থ ফসফরিক অ্যাসিড, আর কম সংখ্যক পানি পেলে তৈরি করবে মেটা ফসফরিক অ্যাসিড। তোমরা এমনি করে মনে রাখতে পারো, অধিক অর্থ অর্থাৎ অধিক সংখ্যক পানির অণুর সাথে যুক্ত হলে অর্থ ফসফরিক অ্যাসিড তৈরি করবে। অধিক অর্থ ব্যাপক টাকা পয়সা, আর কম সংখ্যক হলে হবে মেটা ফসফরিক অ্যাসিড। কেমন? আচ্ছা, আর এই যে দেখো নিচে ফসফিন অপেক্ষা অ্যামোনিয়া অধিক ক্ষার ধর্ম প্রদর্শন করে, এই লাইনটা তোমরা একটু দাগায় রাখো। আমি ক্ষার ধর্ম, তারপরে আরো যত পর্যায়বৃত্ত ধর্ম টর্ম আছে একটু পরেই তোমাদেরকে খুব সহজ করে সেগুলো বুঝাই দিব। এখন জাস্ট এখানে একটু ইনফরমেশনটা দাগায় রাখো, অনেক সময় বইয়ের ডিরেক্ট লাইন থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। কেমন? আচ্ছা, এখানে আর কিছু লাগবে না। এবার চলে আসো হাজারি স্যারের বই 276 পাতা। 1 সেকেন্ড সময় দিলাম, সবাই চলে আসো হাজারি স্যারের বই 276 পাতা।
আচ্ছা, আশা করি তোমরা চলে আসছো এবং এখানে এসে একদম লক্ষ্মী বাচ্চার মতো এই যেই লাইনগুলো আপু দাগায় রাখছি এই লাইনগুলো একটু দাগায় ফেলবা সবাই যার যার বইতে। এখানে মুখস্থ করার কিছু নাই, কারণ এখানে হচ্ছে তোমার দেখো সিম্পল কথাই যে ফ্লোরিনের কালার কি, ক্লোরিনের কালার কি, কোনটা কঠিন কোনটা তরল। আর একটু আগে আমি তোমাদেরকে পড়াইছি যে এদেরকে কি বলা হয়, হ্যালোজেন বা সামুদ্রিক লবণ উৎপন্নকারী। কেমন? ঠিক আছে, তোমাদেরকে এক সেকেন্ড একটু 1 মিনিট সময় দিচ্ছি, তোমরা সবাই এই 3টা লাইন যার যার বইতে সুন্দর করে দাগাও। তোমরা সুন্দর করে 3টা লাইন দাগাও। আমি 1 মিনিটের একটা গ্যাপ দিচ্ছি, যার যার বইতে সবাই এই 3টা লাইন দাগাও। আচ্ছা, আশা করি তোমরা দাগাই ফেলছো। এখন চলে আসো যেখানটায় তোমরা 276 পাতা এগুলা দাগাইছো, ঠিক তার পাশের পাতা 277 পাতা। 277 পাতায় চলে আসলে পরে তোমরা অসামঞ্জস্য বিক্রিয়া এই টপিকটা পাবা, যেখানে আছো ঠিক তার পাশের পাতা। আচ্ছা, অসামঞ্জস্য বিক্রিয়াটা অনেক সময় পরীক্ষায় আসে এবং তোমরা খুঁজে পাও না যে কোথা থেকে আসছে, এটা এখানে আছে। দেখো জিনিসটা কি, খুব সিম্পল কথা, যে একই সাথে যদি কোনো বিক্রিয়ায় জারণ এবং বিজারণ দুটাই ঘটে তাকে আমরা বলতেছি অসামঞ্জস্য বিক্রিয়া। এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় এখন পর্যন্ত জীবনেও বইয়ের বাইরে একটা জিনিস আসে নাই। সো বইতে অসামঞ্জস্য বিক্রিয়ার দুটো এক্সাম্পল আছে, এই দুটো দাগায় রাখবা। এই দুটার ভেতরে যে কোনো একটা দিয়ে তোমাকে জানতে চাবে যে কোনটা অসামঞ্জস্য বিক্রিয়া। কেমন? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, লাস্ট লাইনটাতে বলা আছে যে উপরে ক্লোরিন জারক এবং বিজারক উভয় রূপে ক্রিয়া করে। অনেক সময় কি করে পরীক্ষায় অসামঞ্জস্য বিক্রিয়া না বলে বলবে কি যে এখানে তোমার একসাথে জারক এবং বিজারক উভয় রূপে ক্রিয়া করে, এটা কোন বিক্রিয়ায় ক্লোরিন করছে, এরকম করে কোশ্চেনটা করবে যে নিচে কোন বিক্রিয়াতে ক্লোরিন একই সাথে জারক এবং বিজারক রূপে কাজ করছে। তো ওই একই কথা আর কি ঘুরায় বলা, বুঝছো? মানে জারক বিজারক উভয় রূপে কাজ করে, তার মানে কি জারণ বিজারণ দুটাই হইছে, তার মানে কি অসামঞ্জস্য বিক্রিয়া জানতে চাইতেছে। কেমন? এই দুটা একটু মনে রাখবা, ঠিক আছে? এখানে আর কিছু নাই। আচ্ছা, ছদ্ম হ্যালোজেন একটা শব্দ গুহ স্যারের বইতে আছে। ছদ্ম হ্যালোজেন জিনিসটা কি, খুব মনোযোগ দিয়ে আমার কথা শোনো। ছদ্ম হ্যালোজেন আসলে একটা নাম মাত্র, বেসিক্যালি হ্যালোজেনের সাথে তাদের সম্পর্ক কিছুই না। এটা হচ্ছে এরকম যে যখন দুই বা ততোধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু পরস্পর যুক্ত হয়ে আরেকটা তড়িৎ ঋণাত্মক আয়ন তৈরি করবে এবং সেটার আচরণ যদি কিছুটা হ্যালোজেনের মতো হয় তখন আমরা তাকে বলি ছদ্ম হ্যালোজেন। যেমন ধরো তোমার এই যে কার্বন আর নাইট্রোজেন, এরা দুইজন একত্রিত হয়ে সায়ানাইড আয়ন তৈরি করে, যেটা কিছুটা হ্যালোজেনের মতো কাজ করে। এই জাতীয় যারা আছে তাদেরকে আমরা বলি ছদ্ম হ্যালোজেন। এবং তোমরা একদম মহা সমারোহে মেশিন গান চালু দিয়ে গুলি করতে করতে কমেন্ট শুরু করে দাও, আপু ভুল করছেন। ইয়েস, আপুর একটা ভুল পাইছি, সায়ানোজেন দিয়ে দুইটা সংকেত দিয়ে দিছে আপু। খুবই বিরক্তের সহিত তোমরা আপুর ভুল প্রকাশ করতে শুরু করো। না, আমি ভুল করি নাই, হাজারি স্যারের বইতে সায়ানোজেনের দুইটা সংকেতই আছে, ঠিক আছে? আমি জাস্ট স্যারের বই থেকে ইনফরমেশন কপি পেস্ট করছি, মনে থাকবে। এখানে অ্যাকচুয়ালি সায়ানোজেনের দুইটা সংকেতই আছে, কিন্তু পরীক্ষায় একসাথে দুইটা কখনো আসে না। সো তোমার যে কোনো একটা পরীক্ষায় আসবে, তুমি দুটাই মনে রাখবা। কেমন? আচ্ছা, এবার তোমরা সবাই চলে আসো টপিক নাম্বার 3.2.3। 1 সেকেন্ড সময় দিলাম, পাতা উল্টে চলে আসো টপিক নাম্বার 3.2.3। আচ্ছা, টপিক নাম্বার 3.2.3 আসলে পরে তোমরা দেখবা যে ডি ব্লক মৌলগুলার শ্রেণী বিভাগ করা আছে এবং এই যে শ্রেণী বিভাগ করা তাদেরকে 4টা অবস্থান্তর সিরিজে দেয়া আছে। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এই প্রত্যেকটা সিরিজের প্রথম মৌলটা
আর শেষ মৌলটার নাম আর পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখা। প্রত্যেকটা সিরিজের প্রথম মৌলটা আর শেষ মৌলটার নাম আর পারমাণবিক সংখ্যা যদি তুমি মুখস্থ করে ফেলো তাহলে তোমার একই সাথে দুইটা প্রশ্ন শেখা হবে। কি? এই যে আমার ডি ব্লকের ভেতর এতগুলা মৌল আছে, 41টা মৌল, এরা সবাই কি অবস্থান্তর হয়? কিছু মৌল আছে না যারা ডি ব্লক কিন্তু অবস্থান্তর না? তারা এই প্রত্যেকটা সিরিজের প্রথম মৌলটা আর শেষ মৌলটাই অবস্থান্তর না। কেন? কারণ প্রত্যেকটা সিরিজের প্রথম মৌলটা স্থিতিশীল আয়নের লাস্টে থাকে D0 অবস্থায়, আর শেষ মৌলটা স্থিতিশীল আয়ন থাকে D10 অবস্থায়। আর অবস্থান্তর হলে স্থিতিশীল আয়নের লাস্টে কি থাকতে হয়? আমাদের এটা পুরাণ পড়া, D1 থেকে 9। এই জন্যই প্রত্যেকটা সিরিজের প্রথম মৌলটা আর শেষ মৌলটা অবস্থান্তর না, সিরিজের ভেতরের মৌলগুলা অবস্থান্তর। তাহলে তোমার পরীক্ষায় যদি হঠাৎ করে একটা মৌল দিয়ে জানতে চায় যে বলো এটা অবস্থান্তর কিনা, এবং ওটা যদি তোমার মুখস্থ না থাকে, তুমি দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে ঠান্ডা মাথায় দেখবা এটা ডি ব্লক কিনা। যদি ডি ব্লক ভুক্ত হয় তাহলে সিরিজের প্রথম আর শেষ কিনা। প্রথম আর শেষ তোমার মুখস্থ আছে, তুমি জানো প্রথম আর শেষ অবস্থান্তর হয় না। তাহলে ভিতরের যদি কোনোটা হয়, মুখস্থ থাকুক বা না থাকুক, দাগায় আসবা এটা অবস্থান্তর। কেমন? কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এবার চলে আসো ঠিক পরের পাতা। ঠিক পরের পাতায় চলে আসলে তোমরা ডি ব্লকের সাধারণ ধর্মাবলী পাবা। সবাই চলে আসো পাতা উল্টে পরের পাতা, ডি ব্লকের সাধারণ ধর্মাবলী এখানটায়। এবং এখানটায় এসে তোমরা একদম এই প্রথম পয়েন্টটা সবাই দাগায় ফেলো যে ডি ব্লক মৌলগুলোর ভেতরে তোমার সবগুলাই ভারী হয়, কিন্তু এদের মধ্যে সবচেয়ে কম ঘনত্ব স্ক্যান্ডিনিয়ামের আর সবচেয়ে বেশি ঘনত্ব ইরিডিয়ামের। এগুলো একটু তোমরা যার যার বইতে দাগাই ফেলো। কেমন? আচ্ছা, আশা করি তোমরা দাগাইছো। এবার আসো 6 নাম্বার পয়েন্টটা। 6 নাম্বার পয়েন্টটাতে এই জিনিসটা একটু দাগাবা তোমরা যে ডি ব্লক মৌলের আয়নীকরণ শক্তি এস অপেক্ষা বেশি, পি অপেক্ষা কম। এটা একটু সবাই দাগায় ফেলো। এটা কেন তোমাদেরকে দাগাচ্ছি? কারণ আমি তোমাদেরকে একটু পরেই পর্যায়বৃত্ত ধর্ম পড়াবো ইনশাল্লাহ, এবং পর্যায়বৃত্ত ধর্মতে আমি তোমাদেরকে বলে দিব যে কার কোন পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি কার বেশি কার কম, এগুলো আমি তোমাদেরকে একটু সিম্পল করে বুঝাই দেওয়ার চেষ্টা করবো। কেমন? তো তোমরা কি করো তখন? তোমরা তখন আমার ওই ব্যাখ্যার সাথে এইটা নিয়ে যুক্তি তর্ক পেঁচানো শুরু করো। সবসময় মনে রাখবা, হাজারি স্যার বলো বা গুহ স্যার বলো, তিনারা অনেক বড় মাপের মানুষজন। তিনারা কোনো কিছু লিখেছেন মানে সেখানে ভুল ধরার সাধ্য আমার তোমার পৃথিবীর কারোরই নাই। তো সেখানে বইয়ে যদি কোনো লাইন ডিরেক্ট দেয়া থাকে, সেখান থেকে যদি প্রশ্ন হয়, তাহলে বইয়ে যেটা বলা আছে সেটাই অ্যান্সার করতে হবে। আর বাকি মৌলভেদে কেমনে মনে রাখবা একটু পরেই যখন পর্যায়বৃত্ত ধর্ম পড়াবো তখন আমি তোমাদেরকে শিখাবো। ঠিক আছে? আচ্ছা, এখন আসো 8 নাম্বার পয়েন্ট। 8 নাম্বার পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ যে এদের ভেতর কিছু নাম বলা আছে, যে কারা প্যারা, কারা ডায়া, কারা ফেরো। এগুলো আমরা ছন্দ দিয়ে পড়বো, আমি তোমাদেরকে একটু পরেই পড়াচ্ছি। তার আগে তোমরা স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছ অবস্থান্তর মৌলের 5টা বৈশিষ্ট্য হাইলাইট করা আছে। এই অবস্থান্তর মৌলের 5টা বৈশিষ্ট্য তোমরা তোমাদের বইতে দাগায় ফেলো। অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্যগুলোর মধ্যে 3টাই পাবা প দিয়ে। পরিবর্তনশীল জারণ অবস্থা প্রদর্শন করে, প্রভাবক রূপে কাজ করে এবং প্যারাচুম্বকীয় ধর্ম প্রদর্শন করে। আর 2টা পাবা আয়ন দিয়ে, রঙিন আয়ন, জটিল আয়ন। ঠিক আছে? ওকে, আশা করি তোমরা দাগাই ফেলছো। এখন আসো আমি তোমাদেরকে ছন্দ দিয়ে বলে দিচ্ছি কিভাবে তোমরা ফেরোম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক এগুলা পড়বা। আচ্ছা, আমি তোমাদেরকে দুষ্টামি করে এরকম করে বলি যে মেডিকোর ছোট ভাই ফেনিকো, তাহলে আয়রন, নিকেল, কোবাল্ট, ফেনিকো, এই 3টা হচ্ছে তোমার ফেরোম্যাগনেটিক। কেমন? আর ডায়াম্যাগনেটিক 4টা মনে রাখার শর্ত হচ্ছে কাজিনেস, কার্ভ।
ওয়াই অন আর্থ দুনিয়াতে মেয়েদের এত সুন্দর সুন্দর জামা কাপড় আছে, পালাজো, তারপরে কি কাফতান, হাবিজাবি, এগুলা বাদ দিয়ে কেন আমি স্কার্ট শব্দটাই ব্যবহার করতেছি? এটার কারণ হচ্ছে, খেয়াল করে দেখো তো, এখানে চারটা মৌল না চারটা আয়ন? চারটা আয়ন। তার মানে এখানে তোমাকে চার্জ সহ মনে রাখতে হবে, কারণ চার্জ চেঞ্জ হলে তোমার চৌম্বক ধর্মটাও পাল্টে যাবে। এই কারণে চার্জ সহ মনে রাখার জন্য আমি স্কার্ট শব্দটা বেছে নিচ্ছি। তাহলে দেখো প্রথমে এখানে কি হচ্ছে, কপার, জিঙ্ক, স্ক্যান্ডিনিয়াম, টাইটেনিয়াম। কেমন? এরা চারটা যদি তুমি সিরিয়াল মনে রাখো, তাহলে তুমি দেখবা যে চার্জ সিরিয়ালি আগাচ্ছে, +1, +2, +3, +4। সুতরাং তোমার চার্জ মনে রাখার জন্য আলাদা কষ্ট করার দরকার নাই। তোমার যদি এমনি সিরিয়ালটা খেয়াল থাকে, তাহলে তুমি দেখবা অটোমেটিক তোমার চার্জটাও মনে থাকবে, 1 2 3 4 সিরিয়ালি আগাবে, প্রত্যেকটাই পজিটিভ। কেমন? এবার আসো হাজারি স্যারের বই 283 পাতা, সরি, হাজারি স্যারের বই 283 পাতায় আসলে পরে তোমরা দেখবা প্যারাম্যাগনেটিকের কথা বলা আছে। এবং প্যারাম্যাগনেটিকের কথা বলতে গিয়ে তারা একটা না, দুইটা না, তিনটা না, 9টা নাম দিয়েছে, এবং এই 9টা নামের প্রত্যেকটার মধ্যে আবার চার্জ আছে। মানে বিপদের উপর আরেক বিপদ, 9টা নাম মনে রাখা কি কম কষ্ট? তার মধ্যে আবার প্রত্যেকটার সাথে চার্জ দিছে। তাহলে এই 9টা নাম আমরা মনে রাখবো এই ছন্দ দিয়ে। এই যে তোমরা ক্রাশ খাও না, এই যে বিভিন্ন ভাই আপুদের ক্রাশ খাও, নায়ক নায়িকাদের ক্রাশ খাও, তোমাদের জাতীয়রও ক্রাশ খাওয়া নিয়ে একটা ছন্দ বানাইছি, তিনি ফিরে ফিরে আমার ক্রাশ ভাইয়া। তাহলে কি হচ্ছে দেখো, টি দিয়ে টাইটেনিয়াম, নি দিয়ে নিকেল, ফিরে ফিরে একটা দিয়ে নিব ফেরাস, একটা দিয়ে নিব ফেরিক, আমার দিয়ে কিছু নাই, এটা ছন্দের প্রয়োজনে আনছি। ক্রাশ দিয়ে মনে রাখবো ক্রোমিয়াম, আর ভাইয়া দিয়ে মনে রাখবো ভ্যানাডিয়াম। কেমন? আর কবি কপালে ম্যাঙ্গো, এটা একটা লাইন, এটা দিয়ে মনে রাখবো তিনটা, কোবাল্ট, কপার, ম্যাঙ্গানিজ। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার 9টা প্যারাম্যাগনেটিকের নাম, একদম চার্জ সহ, ছোটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ, আত্মস্থ করে ফেলবা। কেমন? আচ্ছা, তাহলে আমরা ছন্দ দিয়ে ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক গুছায় ফেলছি। তোমাদের কাজ হচ্ছে লক্ষ্মী বাচ্চার মতো বাসায় বসে এগুলা পড়া আর পরীক্ষা দেয়া। আপুর কাজ আপু করে দিচ্ছি। কেমন? আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের পরবর্তী টপিক। আচ্ছা, এটা তোমরা পাবা হাজারি, একটু আমি চেক করে নিই তারপর তোমাদেরকে বলছি। এটা তোমরা পাবা তোমাদের হাজারি স্যারের বই 284 পাতা। এই বক্সটা একটু তোমরা দাগায় রাখবা, এখানে আয়নের কালার দেয়া আছে। আমি জানি এই বক্স দেখে তোমাদের আমার উপর অনেক রাগ হবে যে আপু কেন এত বিশাল একটা বাজে বক্স আমাদেরকে পড়তে বলতেছে, বাট এই বক্সটা থেকে কালার গুলা ফ্রিকুয়েন্টলি পরীক্ষায় চলে আসতে পারে, তাই তোমাদেরকে দাগায় দেওয়াটা। তোমাদের যদি একটু সময়ও লাগে, বারবার রিভিশন করে হলেও অবশ্যই এই কালার গুলা মুখস্থ করে ফেলবা। কেমন? আচ্ছা, ওকে, এবার চলে আসি আমরা 286 পাতা। হাজারি স্যারের বই 286 পাতায় চলে আসো সবাই। 1 সেকেন্ড সময় দিচ্ছি সবাইকে 286 পাতায় আসার জন্য। আচ্ছা, আশা করি তোমরা 286 পাতায় আসছো। এখানে আমাদের জটিল যৌগ বা লিগ্যান্ডের সংজ্ঞা আছে, এইটা একটু দাগায় রাখতে হবে। দেখো, এই যে জটিল যৌগ বা আয়ন গঠনকালে নিঃসঙ্গ ইলেকট্রন যে দেয় তাকে আমরা বলি লিগ্যান্ড। আর কত জোড়া দিচ্ছে তার সংখ্যাকে বলছি সন্নিবেশ সংখ্যা। আর এখানে দেখো লিগ্যান্ডের উদাহরণ আছে অ্যামোনিয়া, পানি, ক্লোরাডাম, সায়ানাইডাম, এটা একটু তোমরা দাগায় রাখো। এবার তোমরা সবাই কমেন্ট করে আমার একটা প্রশ্নের উত্তর দিবা, আর যারা জুমে আছো তারা টেক্সট মানে চ্যাট অপশনে গিয়ে আমাকে উত্তর দিবা। দেখো তো স্ক্রিনে আমি একটা জিনিস লিখছি, ক্লোরিন মৌল লিখেছি, আমাকে বলো এটা কি লিগ্যান্ড কিনা। তোমরা ইয়েস অথবা নো লিখে অ্যান্সার করো। ক্লোরিন লিগ্যান্ড কিনা, ইয়েস অথবা নো লিখে অ্যান্সার করো।
ভেরি গুড, ভেরি গুড। আমি এই প্রথম একটা ব্যাচ পেলাম যারা সবাই মিলে কারেক্ট অ্যান্সার দিছে, একজন দুইজন বাদে, এবং তার মানে আমি বুঝতে পারলাম যে এটা একটা বুদ্ধিমান ব্যাচ। ভেরি গুড। ক্লোরিন মৌল জীবনেও লিগ্যান্ড না, ক্লোরাইড আয়ন লিগ্যান্ড। তোমরা ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় এই জিনিসটা ভুল করো। ক্লোরিন দেখে থাম করে লিগ্যান্ড দাগায় চলে আসো, নেভার। ক্লোরিনের লিগ্যান্ড হওয়ার ক্ষমতাই নাই, নিঃসঙ্গ ইলেকট্রন দানই সে করতে পারবে না। ক্লোরাইড আয়ন হচ্ছে লিগ্যান্ড, মনে থাকবে। এটা তোমরা ভুল করো, এই জন্য আপু ক্লাসে তোমাদেরকে দেখাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন, এখন আর এটা নিয়ে কথা হবে না, এটা আমাদের শেষ। এখন চলে আসো পরবর্তী টপিক, হাজারি স্যারের বই 284 পাতা। আসলে হয়েছে গিয়ে কি, তোমরা হয়তো মনে করতে পারো যে আপু 286 পড়ায়, আবার 284-তে কেন গেল? অ্যাকচুয়ালি আমি ইম্পর্টেন্সের বেসিসে এগুলাকে সাজাইছি, তো এই কারণে একটু পৃষ্ঠা আগে পিছে হচ্ছে। তোমরা আবার একটু 284 পাতায় চলে আসো। আচ্ছা, 284 পাতায় আসলে পরে এখানে দেখতে পাচ্ছ যে এই যে 3D ব্লক মৌলগুলা, ওদের হচ্ছে তোমার পরিবর্তনশীল জারণ অবস্থা বলা আছে। অনেক সময় এই জিনিসটা পরীক্ষায় আসে এবং তোমরা খুঁজে পাও না কোথা থেকে আসছে, এই কারণে দেখাই দিলাম। এটা ডিরেক্ট মুখস্থর জিনিস, এটা একটু তোমরা তোমাদের যার যার বইতে দাগায় নাও। এই যে মনে রাখবা যে যেগুলো বোল্ড করা আছে এগুলা হচ্ছে স্থিতিশীল, মানে এই অবস্থাটায় থাকে। আর যেগুলো হচ্ছে তোমার এমনি বোল্ড করা না, আনবোল্ড করা, সেগুলো হচ্ছে ওরা দেখায় বাট স্থিতিশীল না, ঠিক আছে? যেমন ধরো এখানে 2 3 4 7 6 7 ম্যাঙ্গানিজ সবগুলাই দেখায়, কিন্তু সবচেয়ে বেশি স্থিতিশীল থাকে তিনটা অবস্থায়, +2 +4 আর +7। তো বোল্ড করা গুলা হচ্ছে স্থিতিশীল, কেমন? তো এগুলা তোমার পরীক্ষায় আসে, এগুলো একটু দাগাবা। এবার চলে আসো 288 পাতা, সবাইকে সময় দিচ্ছি, চলে আসো 288 পাতা। আচ্ছা, জানিয়া আক্তার কমেন্ট করেছে অন্য এক্সাম্পল গুলা কি দিতে পারে কিনা। না আপু, যেগুলা দাগাই দিচ্ছি সেগুলাই পড়ো, এর বাইরে পড়তে যেও না। আর মানের বেলায় মানগুলা, যেটা জারণ অবস্থা তো মানের কিছু না, জারণ অবস্থা তো তোমাকে মনে রাখতেই হবে। মোট কথা আজকে ক্লাসে আপু যেগুলা বলবো তার বাইরে তোমাদের কিছু পড়ার দরকার নাই, তোমরা এগুলা পড়লেই হবে। আচ্ছা, 288 পাতায় আশা করি চলে আসছো, এবং এখানে এসে যে বক্সটা দেখতে পাবা, এই বক্সটার এই প্রথম দুইটা কলাম এখান থেকে পড়ার দরকার নাই, কাটা। আমাদের এই চ্যাপ্টারের দ্বিতীয় অংশের ক্লাস ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমাদের নিব। দ্বিতীয় অংশের ক্লাস যখন নিব তখন আমি তোমাদেরকে এই জিনিসটা শিখাই দিব, এই যে সংকরণ, আকার, এগুলা ওই চ্যাপ্টারে, মানে এই চ্যাপ্টারে সেকেন্ড হাফের টপিক। আপাতত আজকে তোমরা যেই কাজটা করবা সেটা হচ্ছে এই আয়ন গুলার চৌম্বক ধর্ম পড়বা। ডিরেক্ট মুখস্থর জিনিস, এখানে কোনো বোঝাবুঝি নাই। আয়ন গুলার চৌম্বক ধর্ম পড়ে নিবা, কেমন? এখান থেকে আর কিছু না। যেখানটায় আছো ঠিক তার নিচে তাকাও, যেখানটায় আছো ঠিক তার নিচে তাকালে অবস্থান্তর ধাতুর সাথে ক্ষার দ্রবণের বিক্রিয়া পাবা, একই পৃষ্ঠায় নিচে তাকালেই পাবা। এখান থেকে কি পড়তে হবে, এইগুলা লাগবে না। তোমরা এই যে কি অধক্ষেপ হচ্ছে আর এই হাইড্রোক্সাইডের কালার কি, এগুলো পড়তে হবে। এটাও স্ট্রেট কাট মুখস্থর জিনিস, এখানে বোঝানোর কিছু নাই। তবে একটা জিনিস আছে যেটা একটু বলে দেই, দেখো ক্রোমিয়াম, ফেরাস আর নিকেল, এই তিনটার বেলাতে কালারটা সেম, সবুজ। আচ্ছা, আয়রন কিন্তু আবার ঝামেলা আছে, দেখো সে যখন ফেরাস তখন সবুজ, যখন ফেরিক তখন বাদামি, ঠিক আছে? এটা কিন্তু খেয়াল রাখবা। তাহলে আসো এই তিনটা মনে রাখবো কেমনে, যেই তিনটা সেম সেই তিনটা মনে রাখবো। নকল ক্রমে ফিরছে এই ছন্দ দিয়ে, নিকেল, ক্রোমিয়াম আর আয়রন যেটা আছে ফেরাস অবস্থায়, এই তিনটার বেলাতে কি হবে, সবুজ। আমাকে বলো তো, যদি আয়রনটা ফেরিক অবস্থায় থাকতো তাহলে অধক্ষেপের কালার কি হতো? একটু আগেই বলছি, ফেরিক হলে কি হতো, কমেন্ট করে বলো।
ভেরি গুড, আলামিন ভুইয়া কমেন্ট করেছে ফেরিক হলে কি হতো, বাদামি হতো। ভেরি গুড। এই যে এখানে মেসেঞ্জারেও জান্নাতুল কমেন্ট করেছে, আরো অনেকে কমেন্ট করেছে। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। যখন আয়রনটা ফেরাস তখন সবুজ, আর যখন ফেরিক তখন বাদামি। খেয়াল করে পরীক্ষায় দাগাবা। দুঃখজনক বিষয়, তোমরা লক্ষ্মী বাচ্চার মতো ক্লাসে সব পারো, পরীক্ষার হলে বসলে যে তোমাদের মাথাটা নষ্ট হয়ে যায়, ভুল করে চলে আসো, তার কারণ হচ্ছে তোমরা অস্থির হয়ে যাও। সব সময় মাথা ঠান্ডা রাখবা। অস্থিরতা কোনো ভালো জিনিস কখনো বয়ে আনতে পারে না। সব সময় মাথা ঠান্ডা রাখা শিখতে হবে। আর মাথা ঠান্ডা রাখার প্র্যাকটিস হচ্ছে একটাই, সেটা হচ্ছে পড়াশোনা করে মেডিকেল পরীক্ষাগুলো অ্যাটেন্ড করা। যত পরীক্ষা দিবা তত তুমি এক্সপার্ট হবা, কেমন? আর মেইন পরীক্ষায় বসবা যখন, তখন দেখবা তুমি মেডিকোতে এর চেয়ে অনেক কঠিন পরীক্ষা অলরেডি দিয়ে ফেলছো। মেইন পরীক্ষা দেখবা যে দাম করে একটা পরীক্ষা হয়ে যাবে এবং অনেক সিম্পল, অনেক সহজ একটা পরীক্ষা। তার চেয়ে অনেক কঠিন কঠিন জিনিস তুমি পড়ছো, তার চেয়ে অনেক কঠিন কঠিন পরীক্ষা তুমি মেডিকোতে দিয়ে ফেলছো। সো সাহস রাখবা, মনে রাখবা যে আমি যে নর্মাল মডেল টেস্ট গুলা দিই এরকমই একটা পরীক্ষা, এরকম ভেবে পরীক্ষাটা দিতে যাবা। তাহলে দেখবা মাথাটা ঠান্ডা করে দিয়ে আসতে পারবা, কেমন? এই যে ক্লাসে সুন্দর বললা ফেরিক বাদামি, এই জিনিসটাই তোমরা পরীক্ষায় ভুল করো, কারণ ওই একটাই অস্থিরতা, খেয়াল করো না। আচ্ছা, এবার চলে আসো টপিক নাম্বার 3.2.4। চলে আসো টপিক নাম্বার 3.2.4। আশা করি চলে আসছো। এখান থেকে আমরা জাস্ট কিছু লাইন, একদম ডিরেক্ট মুখস্থ লাইন ঝটপট দাগাই নিব, সময় নষ্ট করব না, কারণ আমাদের পর্যায়বৃত্ত ধর্ম পড়তে হবে এরপর। আচ্ছা, ল্যান্থানাইট সিরিজের মৌলগুলার আরেকটা ডাকনাম আছে বিরল মৃত্তিকা মৌল। দাগাও, তারপরে দাগাও যে এদের স্থায়ী জারণ অবস্থা +3। তারপরে দাগাও ল্যান্থানাইট থেকে লুটেশিয়াম পর্যন্ত, তোমার ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত ল্যান্থানাইট সংকোচন হয়। ঠিক আছে, এই তিনটা কথা চুপচাপ যার যার বইতে দ্রুত দাগাই ফেলো। আশা করি দাগাইছো। যারা দাগাতে পারো নাই তারা পরে ভিডিওটা দেখে দাগাই নিও। এখন আমরা সময় নষ্ট না করি, অনেক কিছু কথা বাকি আছে। বিরল মৃত্তিকার বৈশিষ্ট্য রুল স্যারের বইতে 3টা আছে, তাই আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি, এটা দাগাই নাও। রূপালী, উজ্জ্বল, সাদা, অত্যন্ত সক্রিয়, তড়িৎ ঘনত্ব। কেমন? অ্যাক্টিনারি বৈশিষ্ট্যগুলা সবগুলা বই থেকে পড়বা, দাগাই ফেলো। এই যে তেজস্ক্রিয়, এগুলো ডিরেক্ট মুখস্থ জিনিস বাবু, এই কারণে কিন্তু আমি অনেক তাড়াতাড়ি বলতেছি। হ্যাঁ, এগুলো বোঝার কিছু নাই। ঘনত্ব বেশি, গলনাঙ্ক উচ্চ, তারপর বাতাসের সংস্পর্শে মলিন কম সক্রিয়, সূক্ষ্মচূর্ণ অবস্থায় অত্যন্ত সক্রিয়, এইগুলো জাস্ট ডিরেক্ট মুখস্থ করবা, ঠিক আছে? এবার এই যে নিচে কালো বক্সটা দেখতে পাচ্ছ, মোস্ট ইম্পর্টেন্ট একটা বক্স। পর্যায় সারণীতে 118টার ভেতরে কয়টা ধাতু, কয়টা অপধাতু, কয়টা অধাতু, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা আশা করি তোমরা সবাই দাগাইছো। এখন দেখো এই যে কঠিন 6টা আছে না, আমি একটু আমার ভিডিওটা অফ করছি, কারণ তাহলে তোমরা ছন্দটা দেখতে পাবা। এই যে কঠিন 6টা আছে না, এই যে দেখো এখানে যে 6টা কঠিন বলা আছে না, এই 6টা কঠিন আমরা মনে রাখবো এই ছন্দটা দিয়ে। আই সি এট সিপি সব, আই দিয়ে আয়োডিন, সি এর এসি দিয়ে সেলেনিয়াম, এটি দিয়ে অ্যাস্টাটিন, সিপির সি দিয়ে কার্বন, পি দিয়ে ফসফরাস, আর সপের এস দিয়ে হলো গিয়ে তোমার সালফার। এই 5টা হচ্ছে আমার 5টা কঠিন অধাতু। মনে থাকবে? ঠিক আছে, তাইলে এভাবে করে আমরা এটা মনে রাখবো। হ্যাঁ, আমি আবার তোমাদের মাঝে ফেরত আসি। আচ্ছা, এখন চলে আসো পর্যায়বৃত্ত ধর্ম, আমাদের আজকের চ্যাপ্টারের সবচেয়ে মানে কি বলবো ঝামেলার জায়গা। এবং পর্যায়বৃত্ত ধর্ম জিনিসটা এমন, তুমি যদি না বুঝো, তুমি জীবনেও পরীক্ষায় কারেক্ট অ্যান্সার করতে পারবা না।
কারণ এটা মুখস্থ করে অ্যান্সার করা সম্ভব না, বুঝতে হবে। এট দ্য সেম টাইম সিম্পল ভাবে বুঝতে হবে। তুমি যত পেঁচাবা তত পেঁচবে, তোমাকে এটাকে সিম্পল ভাবে মাথায় আত্মস্থ করা শিখতে হবে, ঠিক আছে? তাহলে আসো খুব সিম্পল ভাবে এই জিনিসটা আমরা দেখবো। দেখো, মনের পর্যায়বৃত্ত ধর্ম মনে রাখার সহজ নিয়ম। আমরা একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে দেখতে পাই যে কেবলমাত্র এবং কেবলমাত্র তিনটা জিনিস কমে, আর বাদ বাকি দুনিয়ার যা আছে সব বাড়ে। কোন তিনটা কমছে? পরমাণুর আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা। আপুর কথা খুবই মনোযোগ দিয়ে শোনো। এই যে বক্সটা তোমাকে আপু এখন দেখাচ্ছি, পর্যায়বৃত্ত ধর্ম এবং আজকের এই চ্যাপ্টারের বাকি যা অংশ, এবং ইনশাআল্লাহ তোমাদের যেদিনকে আমি দ্বিতীয় অংশ পড়াবো সেদিনকেও দ্বিতীয় অংশের অনেক কিছু এই বক্সটা থেকে তোমাকে বুঝে অ্যান্সার করতে হবে, মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কেবল এই তিনটা কমে আর বাদ বাকি সমস্ত কিছু তোমার বাড়ে। এবং মজার ব্যাপার, একই গ্রুপে উপর থেকে নিচে গেলে ঠিক উল্টা ঘটনা ঘটে। তাহলে উল্টা ঘটনা ঘটলে কি হবে বলতো? এই তিনটা বাড়বে আর বাদ বাকি যা আছে সমস্ত কিছু তখন কমবে। কেমন? তাহলে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে এই ঘটনাটা ঘটে, আর একই গ্রুপে উপর থেকে নিচে গেলে ঠিক উল্টা ঘটনা ঘটে। মনে থাকবে? আচ্ছা, তাহলে এটা হলো আমার একটা বক্স, এবং এই বক্সের ভেতরে আমি পর্যায়বৃত্ত ধর্ম কোনটা কোথায় কমবে কোথায় বাড়বে সেটা একটা গোছানো একটা কাঠামো। তো মোটামুটি আমরা একটু গুছিয়ে নিতে পেরেছি। এখন আসো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখান থেকে তোমরা কিভাবে করে পড়বা এবং এখান থেকে কিভাবে করে প্রশ্ন অ্যান্সার করবা। কেমন? আসো আস্তে আস্তে দেখি। প্রথমেই তুমি একটু চলে যাও 294 পাতায়। 294 পাতায় যাও এবং দেখো এখানে লেখা আছে অল বোল্ড লাইনস, অর্থাৎ এই চ্যাপ্টারের এই পাতায় যে বোল্ড লাইন গুলো আছে, সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত ধাতব বন্ধন বিদ্যমান, তারপরে তোমার সালফার কিভাবে থাকে, ফসফরাস কিভাবে থাকে, কার তোমার গলনাঙ্ক কম কার বেশি, এগুলা দাগাও, ঠিক আছে? এই বক্সের ভেতরে অনেক মান আছে, এগুলো এত মুখস্থ করার দরকার নাই, তোমাকে আমি যেগুলো বলছি তুমি সেগুলো দাগাও, এই বোল্ড লাইন গুলা, ঠিক আছে? এবার এই 294 পাতার নিচে তাকাও। 294 পাতার নিচে তাকালে দেখবা পরমাণুর আকার টপিকটা আছে, এবং সেখানে সমযোজী ব্যাসার্ধের ভেতরে একটা লাইন আছে, এটা একটু দাগাও যে সমযোজী ব্যাসার্ধকেই পারমাণবিক ব্যাসার্ধ হিসেবে ধরা হয়। আচ্ছা, এবার চলে আসো 295 পাতা। 295 পাতায় আসো এবং এই লাইনগুলো দাগায় ফেলো যে কার্বনের সমযোজী ব্যাসার্ধ কত, তারপরে তোমার ক্লোরিনের সমযোজী ব্যাসার্ধ কত, ধাতব ব্যাসার্ধ সমযোজী ব্যাসার্ধ অপেক্ষা 10 থেকে 20% বেশি হয়, সোডিয়ামের ধাতব ব্যাসার্ধ 186 পিকোমিটার। এগুলা সব তোমরা যার যার বইতে দাগায় ফেলো, আমি একটু সময় দিলাম, সবাই দাগায় নাও। কেউ যদি দাগানো মিস করে থাকো, আমি ক্লাস লেকচারের ভিডিওটা তো দেয়াই থাকবে, ওটা দেখে দাগাই নিও। এখন আমি এখানে আর সময় নষ্ট করতে চাই না, তোমাদেরকে আমি পড়ার দিকে নিয়ে যাই। এবার আসো আয়নীকরণ শক্তির সংজ্ঞা। আয়নীকরণ শক্তির একটা বিশাল বিস্তৃত সংজ্ঞা আছে, এই যে এক কোণ বিচ্ছিন্ন পরমাণু থেকে একটা ইলেকট্রন সরায়, একটা হ্যান একটা ত্যান, এত বড় সংজ্ঞা পড়ার দরকার নাই। সিম্পল একটা শব্দ খেয়াল রাখবা, ধনাত্মক। তুমি যদি দেখো তোমার প্রশ্নে লেখা আছে ধনাত্মক আয়নে পরিণত করতে, ধনাত্মক আয়নে পরিণত করতে দেখা মাত্র বুঝবা এটা আয়নীকরণ শক্তির সংজ্ঞা। আর যদি দেখো লেখা আছে ঋণাত্মক আয়নে পরিণত করতে, এই ধনাত্মক মানে সব কথা সেম, খালি ধনাত্মকের জায়গায় যদি ঋণাত্মক শব্দটা দেখো ওইটা হয়ে যাবে ইলেকট্রন আসক্তির সংজ্ঞা। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এগুলা একই জিনিস, খালি ধনাত্মক আর ঋণাত্মক শব্দটা আলাদা। তুমি ধনাত্মক দেখলে দাগায় ফেলবা আয়নীকরণ শক্তি, ঋণাত্মক দেখলে দাগায় ফেলবা ইলেকট্রন আসক্তি। বাকি জিনিসপাতি পড়ার মুখস্থ করার দেখার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এখন আসো আয়নীকরণ শক্তির উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব। আমাদের বইতে
অনেক সুন্দর করে আয়নীকরণ শক্তির উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব লেখা আছে, যে আকার বৃদ্ধিতে কি হবে, উপশক্তি স্তরে কি হবে, পূর্ণ অর্ধপূর্ণ অরবিটাল, মানে অনেক কথাবার্তা লেখা আছে। অবশ্যই পড়বো, কিন্তু এত জটিল বানায় পড়বো না, কারণ অলরেডি আমরা সুন্দর একটা বক্স করে ফেলছি। এই বক্সে খুব সুন্দর করে লেখা আছে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমে, আয়নীকরণ শক্তি বাড়ে, এরা কমে এরা বাড়ে। তার মানে এদের ভেতর সম্পর্ক কি বলতো বাবু? ব্যস্তানুপাতিক। তার মানে এদের ভেতরে সম্পর্ক ব্যস্তানুপাতিক, মানে কি? এরা কমলে এরা বাড়বে, এরা বাড়লে এরা কমবে। আর একই গ্রুপে উপর থেকে নিচে গেলে ঠিক উল্টা কাহিনী ঘটবে। কেমন? তাইলে কার সাথে আয়নীকরণ শক্তির কি সম্পর্ক, কি কমলে কি বাড়বে, কি বাড়লে কি কমবে, এই যে সম্পর্কর এত পেঁচানো কথাবার্তা দরকার নাই। এই বক্সটা যদি তোমার মাথায় থাকে, তাহলে একই পর্যায়ে হোক কি গ্রুপে হোক, কার সাথে কার কি সম্পর্ক, এই বক্সটা দিয়ে নিয়ামকের প্রভাব দাগায় ফেলতে পারবা। তাহলে বই থেকে আলাদা করে নিয়ামকের প্রভাব মুখস্থ করার দরকার নাই। সুতরাং এই যে তোমরা তোমাদের হাজারি স্যারের বইতে দেখবা 303 পাতায় ইলেকট্রন আসক্তির উপর নিয়ামকের প্রভাব আছে, 306 পাতায় দেখবা তড়িৎ ঋণাত্মকতার উপর নিয়ামকের প্রভাব আছে। এগুলা একটাও বই থেকে মুখস্থ করার দরকার নাই, এত কঠিন করে মুখস্থ করতে হবে না। লক্ষ্মী বাচ্চার মতো বক্সটা মাথায় রাখবা, তাইলেই অ্যান্সার করতে পারবা। কেমন? আচ্ছা, এখন চলে আসো তোমরা হাজারি স্যারের বই 307 পাতা। হাজারি স্যারের বই 307 পাতা 307। 307 পাতায় আসলে এই বক্সটা পাবা। এই বক্সটা থেকে শুধুমাত্র 4 নাম্বার পয়েন্টটা দাগাও, যে ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক, ঋণাত্মক, এমনকি শূন্যও হতে পারে। আর তড়িৎ ঋণাত্মকতার মান কখনো তোমার ঋণাত্মক বা শূন্য হয় না, এটা অলওয়েজ ধনাত্মক হয়। জাস্ট 4 নাম্বার পয়েন্টটা যার যার বইতে দাগায় নাও। এখন আসো ইলেকট্রন আসক্তির মান আর আয়নীকরণ শক্তির মান বলো বা তড়িৎ ঋণাত্মক কথা বলো। ওই যে আমি তোমাকে একটু আগে আদ্র বিশ্লেষণ পড়াতে গিয়ে বলছি যে সবসময় সব জায়গাতে কিছু ব্যতিক্রম থাকেই, তাই না? আমাদের পরিবেশে যেরকম কিছু ব্যতিক্রম ঘটনা ঘটতে থাকে, ঠিক তেমনি আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তিতেও কিন্তু জায়গায় জায়গায় কিছু ব্যতিক্রম আছে, এবং ব্যতিক্রম ইজ অলওয়েজ কন্ট্রোভার্সিয়াল। সেটা নিয়ে কোনো ব্যাখ্যা যুক্তি তর্ক করা যায় না। ও হচ্ছে ঘাটতারা, তাই ও ঘাটতারামি করে। সুতরাং ব্যতিক্রম অলওয়েজ মুখস্থ রাখতে হয়। তাহলে আমরা কি করব বলতো? এই যে আপু তোমাদেরকে শিখাই দিছি বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে, তুমি এটা মনে রাখবা, সমস্ত মৌলের জন্য এটাই তুমি মনে রাখবা, কিন্তু শুধুমাত্র ব্যতিক্রম গুলা তুমি মুখস্থ করে ফেলবা। ঠিক আছে? তাহলে আসো আয়নীকরণ শক্তি ব্যতিক্রম আছে হাজারি স্যারের বই 301 পাতায়। ডিরেক্ট দুটা লাইন বলে দেওয়া আছে যে বোরন বেরিলিয়াম ব্যতিক্রম, অক্সিজেন নাইট্রোজেন ব্যতিক্রম। এগুলোর ব্যাখ্যা ট্যাখ্যার দরকার নাই, চাইলে একবার রিডিং দিতে পারো। জাস্ট এই জিনিসগুলো একটু তোমরা তোমাদের বইতে দাগায় নাও। 301 নাম্বার পাতায় দাগাবা, এটা তোমরা দাগাই নিও। কেমন? আমি তো লেকচারটা আপলোড করবো, দাগাই নিও। এবার 304 পাতায় তোমার ইলেকট্রন আসক্তি ব্যতিক্রম গুলো আছে। এই যে ফ্লোরিন ক্লোরিনের একটা ব্যতিক্রম হয়, তারপরে এই যে এদের একটা ব্যতিক্রম হয়, এগুলো একটু দাগাই নিবা সবাই। ঠিক আছে? এখন আমি তোমাদেরকে শিখাবো মেডিকেল ভর্তি পরীক্ষায় অনেকবার আসা 3 ধরনের প্রশ্ন। খুব 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 মনোযোগ দিয়ে আপুর কথা শোনো। এই 3 ধরনের প্রশ্ন না বুঝলে তুমি কখনোই দাগাতে পারবা না। আচ্ছা, ধরো তোমাকে 4টা মৌল দিল, দিয়ে যে কোনো একটা পর্যায়বৃত্ত ধর্ম দিয়ে বললো যে বলো এটা কার বেশি বা এটা কার কম বের করো। এখন তুমি মুখস্থ করে দাগাইতে গেলে সাথে সাথে ভুল হয়ে যাবে। ফর এক্সাম্পল এই কোয়েশ্চেনটা দেখো, বলা আছে নিচের কোনটা আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, এবং সেখানে বলা আছে সোডিয়াম, অ্যালুমিনিয়াম, কার্বন, ক্লোরিন। আচ্ছা, এখন আমার কথা খুবই মনোযোগ দিয়ে শোনো। আমরা পর্যায় সারণীতে যত তোমার বাম থেকে ডানে যাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 করে গ্রুপ নাম্বার 18 পর্যন্ত বাড়তেছে না? বাড়তেছে। সুতরাং গ্রুপ নাম্বার যার সবচেয়ে বেশি সে সবচেয়ে ডানে বসে আছে, তাই তো? এখন একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তিও বাড়ে। তাহলে আমরা প্রথমে গ্রুপ কাউন্ট করব, করে দেখবো কার গ্রুপ নাম্বার সবচেয়ে বেশি। তাহলে আসো দেখি, সোডিয়াম গ্রুপ 1, কার্বন গ্রুপ 14,
অ্যালুমিনিয়াম গ্রুপ 13, ক্লোরিন গ্রুপ 17। সুতরাং ক্লোরিনের গ্রুপ নাম্বার সবচেয়ে বেশি, সুতরাং ক্লোরিন সবচেয়ে ডানে বসা। তার মানে যে সবচেয়ে ডানে বসা সে যে পর্যায়ে যেখানেই হোক না কেন, ডাজন্ট ম্যাটার, যে সবচেয়ে ডানে বসা মানে যার গ্রুপ নাম্বার সবচেয়ে বেশি তার আয়নীকরণ শক্তি হবে সবচেয়ে বেশি, আর যে সবচেয়ে বামে বসা তার আয়নীকরণ শক্তি হবে সবচেয়ে কম। মনে থাকবে? তাহলে তোমাকে যদি 4টা মৌল দেয় তুমি কি করবা? গ্রুপ কাউন্ট করে দেখবা কার গ্রুপ নাম্বার সবচেয়ে বেশি। যার গ্রুপ নাম্বার সবচেয়ে বেশি সে সবচেয়ে ডানে, বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে। সুতরাং যে সবচেয়ে ডানে সে যেখানেই থাকুক না কেন সবচেয়ে ডানে মানে তার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। তাহলে এখানে এই প্রশ্নে সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি কার হবে? ক্লোরিনের। কেমন? আশা করি বুঝতে পারছো। তারপরেও যদি না বুঝে থাকো ভিডিওটা আপলোড করা হলে তোমরা ভিডিওটা টেনে আরেকবার এই জায়গাটা দেখে নিবা। কেমন? আচ্ছা, এবার আসো প্রশ্ন 2। ধরো তোমাকে একই গ্রুপের 4টা মৌল দিল। একই গ্রুপের 4টা মৌল যদি দেয় তখন তো গ্রুপ কাউন্ট করে লাভ নাই, কারণ 4টা একই গ্রুপ। তাহলে তখন কি করব? তখন আমরা উপর থেকে নিচে অর্থাৎ পর্যায় দেখব। এখন দেখো এখানে কি বলছে, তারা বলছে নিচের কোনটার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, এবং গ্রুপ 1 এর 4টা মৌল দিছে পটাশিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম, সিজিয়াম। ঠিক আছে, এই 4টা মৌল দিয়ে তারা বলছে যে কার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। এখন দেখো আমরা কি করব। এই যে এই বক্সটাই আমাদের কাজে লাগবে। আমরা দেখব কে সবচেয়ে নিচে বসা বা কে সবচেয়ে উপরে বসা। এখানে গ্রুপ 1 এর সবচেয়ে নিচে বসা হচ্ছে সিজিয়াম আর সবচেয়ে উপরে বসা হচ্ছে লিথিয়াম। এখন দেখো একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, কিন্তু একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তিটা কমবে, উল্টা ঘটনা ঘটবে। তাহলে উপর থেকে নিচে গেলে যদি কমে তাহলে সবচেয়ে নিচে বসা সিজিয়াম, সুতরাং ওর আয়নীকরণ শক্তি হবে সবচেয়ে কম, আর সবচেয়ে উপরে বসা লিথিয়াম ওর আয়নীকরণ শক্তি হবে সবচেয়ে বেশি। সুতরাং এখানে আমার পরীক্ষার প্রশ্নটা কি আছে আমরা দেখি চলো। এখানে বলছে কার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, সুতরাং অ্যান্সার হবে লিথিয়াম। যদি বলতো সবচেয়ে কম তাহলে অ্যান্সার হতো সিজিয়াম। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই গেল আমার কিভাবে করে আমরা মুখস্থ না করে কার কোন ধর্ম বেশি বের করব। ঠিক আছে, এখন আসো এতক্ষণ পর্যন্ত আমাদের কথাবার্তা ছিল 4টা মৌল নিয়ে, আর 4টা মৌলর বেলায় আমরা কি করেছি? গ্রুপ কাউন্ট করছি, একই গ্রুপের হলে উপর থেকে নিচে দেখছি। কিন্তু এখন আমাকে দেয়া হয়েছে 4টা আয়ন। আয়নের বেলায় গ্রুপ সংখ্যা, পর্যায় সংখ্যা এগুলা দেখে অ্যান্সার করা যায় না। আয়ন একটা ব্যতিক্রমধর্মী জিনিস। আয়নের জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা তার আগে বলে দিই, আয়ন দিলে তোমাকে আকারই দিবে, আয়নের ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি এগুলো পরীক্ষায় আসে না। আচ্ছা, এখন দেখো আয়নের বেলায় আমরা কি করব? ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা বসাবো। তাহলে সোডিয়াম, এখানে সোডিয়ামের আমরা প্রোটন সংখ্যা হচ্ছে আমরা জানি 11, আর যেহেতু প্লাস তার মানে একটা চলে গেছে, তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা 10। ক্লোরিনের 9, একটা নিচে, সুতরাং এখানে 10 হবে। অক্সিজেনের 8, 2টা নিচে, সুতরাং ইলেকট্রন সংখ্যা হবে 10। নাইট্রোজেনের 7, এখানে 3টা নিচে, সুতরাং ইলেকট্রন সংখ্যা হবে 10। তাহলে এভাবে করে আমরা ইলেকট্রন প্রোটন সংখ্যাগুলো বসাই নিলাম। এখন শোনো, দুনিয়াতে কেউ নিজের ভাগ, নিজের অধিকার ছাড়তে চায় না। পর্যায় আমরা কি জানি যে একটা পরমাণুতে সাম্যাবস্থা বজায় রাখতে হলে কি হতে হয়? প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যাটা সমান হতে হয়। এখন দেখো এখানে 11টা প্রোটন, 10টা ইলেকট্রন। 11টা প্রোটনের সাম্যাবস্থা বজায় রাখার জন্য দরকার ছিল 11টা ইলেকট্রন, তাকে প্রয়োজনের চেয়ে একটা কম 10টা দেওয়া হয়েছে। এখন এই 11টা প্রোটন কি করবে? এই 10টা ইলেকট্রন নিয়ে কারাকারি, মারামারি, চুলাচুলি লেগে যাবে। এরা কি করবে? এই 10টা ইলেকট্রনকে জোরে করে আকর্ষণ দিয়ে ভেতরের দিকে টেনে আনবে, যাতে করে ফার্দার আরেকটা ইলেকট্রনকেও বের না করতে পারে। তার মানে কথাটা কি দাঁড়াচ্ছে? আকারটা কিছুটা সংকুচিত হয়ে আসবে, ওরা টেনে ভেতরের দিকে নিয়ে আসবে। এখন মনে করো তুমি কারো বাসায় দাওয়াত খেতে গেছো, তুমি খেতে পারতেছো না, তার চেয়ে বেশি জোর করে তোমার প্লেটে তুলে দিচ্ছে। তুমি কি করবা? যেই অংশটা তুমি খেতে পারবা না, যেটা তোমার কাছে অতিরিক্ত লাগবে, সেটা তুমি কি করবা? প্লেটের সাইডে দিয়ে দিবা, যে ফেলে দিতে পারলে বাঁচি, এমন একটা অবস্থা, তাই না? দেখো একই অবস্থা এখানে ফ্লোরিনের সাথেও হয়েছে।
9টা প্রোটন 9টা ইলেকট্রন দিলেই যথেষ্ট ছিল, প্রয়োজনের চেয়ে একটা বেশি 10টা দিছে। এই বেশিটা তো ও একসেপ্ট করতে চাবে না, কারণ এটা ওর সাম্যাবস্থা নষ্ট করে দিচ্ছে। ও কি করবে, এই অতিরিক্তটাও বাইরের দিকে ঠেলে দিবে যাতে করে বের হয়ে চলে যায়। তার মানে আকারটা কিছুটা কি হবে, প্রসারিত হবে। অক্সিজেনও দরকারের চেয়ে বেশি দিছে, সুতরাং আকারটা কি হবে, প্রসারিত। নাইট্রোজেনও দরকারের চেয়ে বেশি দিছে, সুতরাং আকারটা কি হবে, প্রসারিত। তাহলে প্রসারিত প্রসারিত প্রসারিত, একমাত্র সোডিয়ামের বেলায় এসে আকারটা হচ্ছে সংকুচিত। তাহলে সবচেয়ে ছোট কে, সোডিয়াম। যদি বলতো সবচেয়ে বড় কে, আচ্ছা যদি বলতো সবচেয়ে বড় কে, তাহলে কি করতাম, দেখো এখানে 3টা অ্যানায়নের মাঝে একটা ক্যাটায়ন, সুতরাং ওর এখানে সবচেয়ে বড় হওয়ার কোনো সুযোগই নেই, ও আগেই বাদ। বাকি থাকলো 3টা। এখন আমি দেখবো এই 3টার ভেতর অতিরিক্ত খাবার কাকে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। ওকে 1টা, ওকে 2টা, ওকে 3টা বেশি দেওয়া হয়েছে, সুতরাং এ একদম বমি করে ফেলবে, আকারটা জোরে করে প্রসারিত করবে, সুতরাং সবচেয়ে বড় হবে এখানে নাইট্রোজেন। কেমন? তাইলে এভাবে করে আমরা বুঝে বুঝে মুখস্থ না করে আমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলা অ্যান্সার করব। কেমন? আচ্ছা, কারো যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, আপু চেষ্টা করছি অনেক আস্তে আস্তে বলার, তারপরে যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা ভিডিওটা টেনে আবার দেখে নিও। কেমন? এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, না বুঝে এটা কখনোই মুখস্থ করে দাগাতে চেও না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চলে আসি আমাদের আজকে। আচ্ছা, এর আগে একটা জিনিস একটু দেখি, সেটা হচ্ছে এই যে এই কথাগুলো যেগুলো আপু তোমাকে আমি মাত্র বলছি, সেগুলো তোমার বইতে তুমি কোথায় পাবা? হাজারি স্যার 297 পাতা আর 298 পাতায় পাবা। এই কথাগুলাই আমি তোমাকে কেবল বলছি, এগুলো আমি এখন আর বলবো না, এগুলো জাস্ট তোমরা একবার রিডিং দিও, ঠিক আছে? আচ্ছা, এবার আসো যোজ্যতা সম্পর্কিত কয়েকটা তথ্য। এটা গুহ স্যারের বইয়ের একটা টপিক। এখানে কি আছে দেখো, জিনিসটা একটু দেখাই। সেটা হচ্ছে বলা আছে যে হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা আর অক্সিজেন ভিত্তিক যোজ্যতার যোগফল সর্বদা 8 হয়। হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা, অক্সিজেন ভিত্তিক যোজ্যতা বা ক্লোরিন ভিত্তিক যোজ্যতা, এগুলো আসলে কি? এগুলো হচ্ছে মানে কতটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারবে, কতটা অক্সিজেনের সাথে যুক্ত হতে পারবে, কতটা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারবে, এই সংখ্যা, ঠিক আছে? সুতরাং এটা জাস্ট এই বক্সটা তোমরা একবার একটু দেখে নিবা। এবং বলা হয়েছে যে হাইড্রোজেন ভিত্তিক আর ক্লোরিন ভিত্তিক যোজ্যতা সবসময় সমান হয়, অর্থাৎ যতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে ততগুলো ক্লোরিনের সাথেও যুক্ত হতে পারবে, ঠিক আছে? একদম স্ট্রেট কাট মুখস্থ একটা সিম্পল জিনিস, জাস্ট গুহ স্যারের বইতে আছে দেখে তোমরা অনেক সময় পরীক্ষায় আসতে পারো না, তাই আমি তোমাদেরকে দেখাই দিলাম। এবার চলে আসি আমাদের আজকের সর্বশেষ টপিক, টপিক নাম্বার 3.5, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলসমূহের অম্ল ও ক্ষার ধর্ম। তোমরা অ্যাকচুয়ালি মারাত্মক লেভেলের লক্ষ্মী, কারণ এতক্ষণ ধরে আপু তোমাদেরকে এতগুলা কথা বলছি, তোমরা একটু দুষ্টামি না করে মনোযোগ দিয়ে চুপচাপ আপুর কথাগুলো শুনছো। থ্যাংক ইউ ভেরি মাচ। এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছো, তার মানে আর 5 মিনিটে কিচ্ছু যায় আসে না। আপু তোমাদের কাছে আর জাস্ট 5টা মিনিট নিব, খুবই মনোযোগ দিয়ে এই টপিকটা শোনো। এটা আজকে সর্বশেষ টপিক এবং খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা দিয়ে আমি আজকে ক্লাসটা শেষ করব। আর ক্লাস শেষের আগে আমি তোমাদেরকে একটু সুযোগ দিব, তোমরা চাইলে তোমরা কমেন্টগুলো করতে পারবা, ঠিক আছে? আর আগে যে জিনিসগুলো বলছি সেগুলো যদি কেউ না বুঝে থাকো, ক্লাসের জিনিসগুলো আসলে রিপিট করা পসিবল না, তোমরা ভিডিওগুলো টেনে টেনে আবার একটু দেখে নিবা, ঠিক আছে? অনেকে জুমে রিপিটের কথা বলছো, তো এগুলো একটু ভিডিওটা থাকবে, দেখে নিবা আরেকবার। আচ্ছা, অম্ল ক্ষার ধর্ম। একটু আগে এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এই যে একটু আগে এই বক্সে আমরা কি দেখছি, বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমে আর অধাতব ধর্ম বাড়ে, তাই না? একটু আগেই দেখছি আমরা। তার মানে কি, আমরা পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে ধাতু থেকে অধাতুর দিকে আগাই, ধাতুর ধর্মটা কমে আর অধাতুর ধর্মটা বাড়ে, সুতরাং আমরা ধাতু থেকে অধাতুর দিকে আগাচ্ছি। এখন আমরা জানি যে ধাতুর অক্সাইড হয় সবসময় ক্ষারধর্মী। আমরা জানি ধাতুর অক্সাইড হয় অলওয়েজ ক্ষারধর্মী, আর অধাতুর অক্সাইড হয় অম্লধর্মী। তার মানে আমরা বাম থেকে ডানে গেলে যেহেতু ধাতুর ধর্ম কমে আর অধাতুর ধর্ম বাড়ে, সুতরাং বাম থেকে ডানে গেলে অক্সাইডের ক্ষার ধর্ম কমতে থাকবে আর অম্ল ধর্মটা বাড়তে থাকবে। কেমন? তাইলে আমরা, এটা হচ্ছে আমার মানে ন্যাচারাল নিয়ম, ঠিক আছে? কিন্তু সবসময় ন্যাচারাল নিয়মের ব্যতিক্রম থাকে।
ঠিক তেমনি এখানেও কিছু ব্যতিক্রমধর্মী অক্সাইড আছে, ব্যতিক্রমগুলো তোমাকে জাস্ট একটু মুখস্থ করতে হবে। এই যে নিরপেক্ষ কারা, আর এই যে এই বক্সটা এখানে আপু যে কথাটা বলছি সেটাই আছে যে বাম থেকে ডানে আস্তে আস্তে তোমার ক্ষার ধর্ম কমে অধাতব ধর্ম বাড়তেছে এবং অক্সাইডের অম্ল ধর্ম বাড়তেছে। কোনটা সবল ক্ষার, কোনটা দুর্বল ক্ষার, এগুলো একটু তোমাকে মুখস্থ রাখতে হবে, কোনটা উভধর্মী, ঠিক আছে, এটা জাস্ট মুখস্থ রাখতে হবে। এখন এখানে একটা গ্যাঞ্জাম আছে। গ্যাঞ্জামটা কি? অনেক সময় দেখা যায় একই অধাতুর একের বেশি অক্সাইড, যেমন আমরা আজকে ক্লাসের শুরুতেই দাগাইছিলাম নাইট্রোজেনের 5টা, ফসফরাসের 4টা, মনে আছে? আচ্ছা, যখন একই অধাতুর একের বেশি অক্সাইড হবে তখন আমরা অক্সাইড গুলাতে অধাতুর জারণ সংখ্যা দেখব, এবং যেই অক্সাইডটাতে অধাতুর জারণ সংখ্যা বেশি হবে তার অম্ল ধর্মটাও বেশি হবে, যেটাতে জারণ সংখ্যা কম হবে তার অম্ল ধর্মটাও কম হবে। আসো আমরা একটু ক্যালকুলেশন করে বলি। আমি না সবসময় যেটা করি সেটা হচ্ছে যে যখন আমি ক্লাস নেই তখন আমি জানি যে তোমাদের ভুলার অভ্যাস আছে, তোমরা ভুলে যাও, এ কারণে আমি যা কিছু মুখে বলি সবকিছু আমি টাইপ করে নিয়ে আসি। সুতরাং আপু যা বলবো সবকিছু তোমরা টাইপ করা পাবা, সো চিন্তিত হওয়ার কিছু নাই। কেউ যদি আমার কথা মিস করেও থাকো, পরে ভিডিওটা দেখলে বা পিডিএফটা দেখলে তোমার এমনি মনে পড়ে যাবে। দেখো এখানে কি দেখতে পাচ্ছি, ফসফরাস পেন্টা অক্সাইড আর ফসফরাস ট্রাই অক্সাইড দুইজনই অধাতুর অক্সাইড, তার মানে অম্লধর্মী হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দুইজনই একই অধাতুর অক্সাইড, তাহলে কার বেশি কার কম, বাম থেকে ডানে উপর থেকে নিচে এই নিয়মে বের করা যাচ্ছে না। তাহলে এখন আমরা কি করব, জারণ সংখ্যা দেখব। ফসফরাস পেন্টা অক্সাইডে ফসফরাসের জারণ সংখ্যা +5, ফসফরাস ট্রাই অক্সাইডে ফসফরাসের জারণ সংখ্যা +3। সুতরাং জারণ সংখ্যা বেশি ফসফরাস পেন্টা অক্সাইডে, তাহলে আপুর কথা মতো ফসফরাস পেন্টা অক্সাইডের অম্ল ধর্মটা বেশি হবে। কিন্তু আপু বললেই তো হলো না, আপুর কথা প্রমাণ তো থাকতে হবে। একটা অক্সাইডের অম্ল ধর্ম বলতে তুমি আসলে কি বুঝো? আমি যদি তোমাকে একদম বাংলা ভাষায় বলি, একটা অক্সাইডের অম্ল ধর্ম মানে হচ্ছে তার অম্ল বানানোর ক্ষমতা, মানে তার বানানো অ্যাসিডটা কতখানি শক্তিশালী অথবা কতখানি দুর্বল। তোমার বই বলতেছে যে ফসফরাস পেন্টা অক্সাইড পানির সাথে বিক্রিয়া করলে তৈরি করে ফসফরিক অ্যাসিড, আর ফসফরাস ট্রাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করলে তৈরি করে ফসফরাস অ্যাসিড। তোমার বাচ্চাকালের পড়া, তুমি জানো কোনটা বেশি শক্তিশালী? ফসফরিক অ্যাসিড। তাহলে তোমার বইয়ের থিওরি আর আপুর ক্যালকুলেশন মিলে গেছে। তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে বলতো? একই অধাতুর একের বেশি অক্সাইড থাকলে যেই অক্সাইডটাতে তার জারণ সংখ্যা বেশি সেই অক্সাইডে অম্ল ধর্ম বেশি, মানে তার তৈরি অ্যাসিড বেশি শক্তিশালী। আর যেই অক্সাইডটাতে তার জারণ সংখ্যা কম, তার অম্ল ধর্ম কম, মানে তার তৈরি অ্যাসিড অপেক্ষাকৃত কম শক্তিশালী। কথাটা বোঝাতে পারছি? হ্যাঁ, তাহলে সুন্দর করে এই জিনিসটা এখান থেকে আমরা দেখবো, কেমন? আচ্ছা, এবার এখানে অনেক সময় তোমরা দেখবা তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে সুপার অক্সাইডের জারণ মান কত, এক্সাম্পল কি, তোমরা খুঁজে পাও না কোথা থেকে আসছে। এটা গুহ স্যারের বই থেকে আসে, তাই আমি এই ক্লিপটা তোমাদের জন্য কেটে নিয়ে আসছি। সবাই এটা একটু তোমাদের লেকচার পিরিয়ড যখন ডাউনলোড করবা তখন পড়ে ফেলবা, এটা তোমাদের কম্পিটেন্ট বুকেও পাবা, কেমন? আচ্ছা, এবার আসি আজকের লাস্ট টপিক, মানে লাস্ট প্যারা, সেটা হচ্ছে হাজারি স্যারের বই 313 প্যারা, 313 পাতায় এই প্যারাটা। এবং এটা হচ্ছে অ্যানাদার ক্রিম। এই কোনটা স্পার্ক প্লাগ, কোনটা অপটিক্যাল ফাইবার, কোনটা বাণিজ্যিক অ্যাসিড, কত হাজারবার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে তার কোনো কুল কিনারা নাই। এই প্যারাটা একদম ছোটস্থ মুখস্থ কণ্ঠস্থ করে ফেলবা, কেমন? আজকের মতো ক্লাস এখানেই শেষ। সোনার বাংলাদেশ, সবাইকে অনেক 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 ধন্যবাদ, এতক্ষণ এত মনোযোগ দিয়ে লক্ষ্মী বাচ্চার মতো ক্লাসটা করছো। এখন আমি তোমাদেরকে একটু সময় দিব 2-3 মিনিট, তোমাদের কোনো কমেন্ট করা থাকলে, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো। গুহ স্যার এবং কবির স্যার লেকচার পড়বা, লেকচারের বাইরে কম্পিনিয়ন বুক পড়বা, তার বাইরে আর কিছু পড়ার দরকার নেই, কম্পিনিয়ন বুকটা পড়লেই হবে। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ আপু। সেম গ্রুপের জন্য আয়নীকরণ শক্তির এমসিকিউটা বুঝি নাই। সোজা কথা, যখন 4টা ডিফারেন্ট গ্রুপ হবে তখন গ্রুপ কাউন্ট করব, আর যখন একই গ্রুপ হবে তখন উপর থেকে নিচে চিন্তা করব। একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কমে, সুতরাং যে সবচেয়ে নিচে তার আয়নীকরণ শক্তি সবচেয়ে কম, যে সবচেয়ে উপরে তার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি।
সিম্পল, এটা মুখস্থ করার দরকার নাই, বুঝে বুঝেই তুমি দাগায় ফেলতে পারবা। আর তারপরে যদি কনফিউশন থাকে তোমরা একটু ভিডিওটা টেনে আরেকবার ওই চ্যাপ্টারটা দেখে নিও, ঠিক আছে? ওয়েলকাম। আয়নের আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা এগুলা পরীক্ষায় আসে না। ইয়েতে একজন কমেন্ট করেছে জুমে যে আয়নের আয়নীকরণ শক্তি বুঝি নাই। আয়নের আয়নীকরণ শক্তি আসে না, আয়ন আসলে আকার আসবে পরীক্ষায়। কোনো মান আমি বলার বাইরে মুখস্থ করতে হবে না। জানিয়া আক্তার, তুমি এত পণ্ডিত কেন? আমি তো কয়েকবারই কথা বলছি যে আপু ক্লাসে যেটা বলতেছি তার বাইরে কিছু লাগবে না, মানে লাগবে না। ঠিক আছে, একটু বিশ্বাস তোমরা আমাকে করতে পারো, কারণ মেডিকেল ভর্তি পরীক্ষা তোমরা হয়তো আমার চেয়ে অনেক ভালো, অনেক ব্রিলিয়ান্ট, অনেক ভালো কেমিস্ট্রি পারতেই পারো, কিন্তু যেহেতু আপু মেডিকেল ভর্তি পরীক্ষার প্রসিডিউরের সাথে অনেকদিন যাবত কাজ করছি, তাই অতটুকু বিশ্বাস রাখতে পারো যে আপুর এই আইডিয়াটুকু আছে যে কোথা থেকে প্রশ্ন হয় কোথা থেকে হয় না। কেমন? আয়নের আকার, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বের করবা। প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা বের করলে দেখবা যে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যার পার্থক্যটা দেখবা, এবং যাকে যত কম দেওয়া হয়েছে সে তত ছোট হবে, যাকে যত বেশি দেওয়া হয়েছে সে তত বড় হবে। সিম্পল। আচ্ছা, সোহেল রানা আমার কাছে একটা কমেন্ট করেছে, যে এটা একটু আমি দেখাই দিই তাহলে। দেখো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম, বলছে কোনটা সবচেয়ে ছোট? সোডিয়াম আর সোডিয়াম গ্রুপ 1, ম্যাগনেসিয়াম গ্রুপ 2, ঠিক আছে, ক্যালসিয়াম গ্রুপ 2। তাহলে এখন বাম থেকে ডানে গেলে আয়নীকরণ আকার, বাম থেকে ডানে গেলে আকার কমে, আর উপর থেকে নিচে গেলে আকার বাড়ে। তাহলে আমার এখানে ও জানতে চাইছে কার আকার ছোট, তাহলে বাম থেকে ডানে গেলে আকার কমে, সুতরাং ডানে যে আছে তার আকার সবচেয়ে ছোট হবে। এখন তাহলে আমি সোডিয়াম আমার আগেই বাদ, কারণ গ্রুপ 1, তাহলে আমাকে এখন চিন্তা করতে হবে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম গ্রুপ, তাই তো? ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম একই গ্রুপে, এখন উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, ম্যাগনেসিয়াম উপরে, সুতরাং এখানে ক্যালসিয়ামের আকারটা বড়, ম্যাগনেসিয়ামের আকারটা আগে থেকেই ছোট, তার মানে আয়ন হলেও এটাই হবে, তাহলে এখানে সবচেয়ে ছোট হবে ম্যাগনেসিয়াম। আর কিছু প্রবলেম, কিছু বলতে চাও? আচ্ছা, কমেন্ট আসছে না, তাহলে আজকের মতো আমি এখানেই ক্লাসটা শেষ করছি। তবে ক্লাস শেষ মানে যে তোমাদের প্রবলেম বলার সুযোগ শেষ তা না, তোমাদের এখনো সলভ ক্লাস বাকি আছে, প্রবলেম সলভিং এর পোস্ট দেওয়া হবে, তো চাইলে কোনো কনফিউশন থাকলে তোমরা কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব রিপ্লাই করার। আর তাছাড়া তোমাদের সাথে ইনশাল্লাহ এই চ্যাপ্টারের সেকেন্ড হাফে দেখা হচ্ছে, ইনশাল্লাহ সলভ ক্লাসে দেখা হচ্ছে, সো তখন আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সাথে আরো যদি কারো কিছু এর বাইরে কমপ্লেইন থাকে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। কেমন? আপাতত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।